বলো। আগের দিন পড়াশোনায় কি অসুবিধা আছে বলো। তার ফাইনাইট মাস কারেকশনটা প্রবলেম হচ্ছে। ফাইন, আমার একটা প্রবলেম। পড়েছিস ভালো করে? হ্যাঁ, ভিডিওটা দেখেছিলাম। হুম। ভালো করে দেখ, মানে কয়েকবার ধরে ভালো করে পড়, সব ঠিক হয়ে যাবে। মানে কি অসুবিধা হচ্ছে স্পেসিফিক্যালি বল। তোদের তো পায়ে পড়লেও তোদের তো টাইম পাওয়া যায় না, এত সব বাজে বাজে কাজে ব্যস্ত। এই বারবার বলছি তো, মাল্টিপল টিচারের কাছে পড়তে যাওয়া, ওই একাধিক মানে সময় দেওয়া না, তাতে আলটিমেটলি কিছু হবে না। ওই যে যে জিনিসগুলো পড়াচ্ছি সেইগুলোকে হজম করার জন্য যে সাফিসিয়েন্ট টাইম নিজেদেরকে দিতে হবে, সেই টাইমটা তোরা মোটেই দিতে পারবি না। তাতে যেটা হবে, মানে কাজের কাজ কিচ্ছু হবে না। আমি বলে দিলাম তো, আমি আমি ভালো কথাগুলো বলছি, কথাগুলো কানে যদি যায় তো শোন, আর না হলে এ কর। হ্যাঁ, মানে এত নিজেদেরকে ব্যস্ত করে রেখেছি, 3টে দিনে তোদের একটা করে সময় হয় না, তার মানে বোঝাই যাচ্ছে তো নিজেদের পড়াশোনার কোনো সময়ই তোরা পাস না। মানে লেজার টাইমই তার মানে নেই। ফাঁকা সময় থাকলে সেই সময়টা একটু দিতে পারতিস। তো মানে কোনো ফাঁকা সময় নেই, ফাঁকা সময় না দিলে তুই কি পড়াশোনা করবি? পড়াশোনাই হবে না। বল স্পেসিফিক্যালি কি জায়গায় অসুবিধা হয়েছে বল। না না, আমি তো 3টে টপিক মাত্র পার্সেন্টেজ। বলেছিলাম, শোন কথাটা শোন ভালো করে। আমি 3টে টপিক নিয়ে কথা বলেছিলাম, তাই তো। একটা হচ্ছে তোর ওই ওই ইয়ে বোর্ডস করেসপন্ডেন্স প্রিন্সিপাল, 2 নম্বর ফাইনাইট মাস এফেক্ট, আর 3 নম্বর হচ্ছে সমারফিল্ড থিওরি। তার 3টে জিনিসের মধ্যে তুই 1/3 জিনিস প্রথমেই বলে দিলি যে বুঝতে পারিনি। তাহলে আমি কি পুরোই, যদি 1.5 ঘন্টা পড়েই থাকবি, আধ ঘন্টা ধরে সেটা শুধু বোঝাবো নাকি এখন? স্পেসিফিক্যালি কোনটা প্রবলেম বল আমাকে। মানে পুরোটা বুঝতে পারি না তো বলে দিলে হবে না, পুরোটা মুখস্থ বল। মানে বুঝতে যখন পারি না, পুরোটা মুখস্থ করে নিচ্ছিস তো। ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছিল, এবং অনেক আগে 7 নম্বর লেকচারের ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল। সেটা পুরোটাকে মুখস্থ বল, তারপর আমি দেখছি তুই কোন জায়গাটা বুঝতে পারি। বল, মানে কতটুকু জানিস সেটা বল আগে, তারপর তো কতটুকু জানিস না সেটা নিয়ে আমি কথা বলবো। মাস অফ দ্য ইলেকট্রন উইল বি রিপ্লেসড বাই রিডিউসড মাস। ওই মিউ সমান যে এম ই এম এন বাই এম ই প্লাস এম এন, ওই জায়গাটা। মুখস্থ করে নে, মুখস্থ করে নে। এটা বোঝাতে গেলে না ওই সাফিসিয়েন্ট সময় দিতে হয়। সেই জন্যই আমি 3টে দিন গিয়েছিলাম, 3টে দিনের মতো একটা সময় দেওয়া উচিত ছিল তোদের। হ্যাঁ, হ্যাঁ, সেই কারণেই হচ্ছে অফলাইনে 3টে দিন আমি দিয়েছিলাম আর কি। হ্যাঁ, কেন এই এই জিনিসপত্র যে অন্য মাস্টারমশাই এটা পড়িয়েছে, সেই মাস্টারমশাই এগুলো বলেনি তো? বলেছে কি রে? বলেছে অন্য মাস্টারমশাইয়ের কাছে অন্য যেটা? টিচারের কাছে পড়ি না। স্কুলে তো পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে। স্কুল তো ছুটি ছিল। স্কুলে তো সব ছুটি ছিল। তবু তো তুই বললি স্কুলে যাবি বললে নাকি? তুই কে বলছিস কে? আমি অর্পণ বলছি তো। আহ, তোর তো গুচ্ছের কাজ দেখলাম তো, 22টা কাজ তোর। হ্যাঁ, কে বলছে প্র্যাকটিক্যাল, কে বলছে উমুক, কে বলছে তুমুক। আচ্ছা, যে নর্মাল যে কনভেনশনাল যে বোর্ড থিওরি যেটা পড়া হয়েছে, যেখানে নিউক্লিয়াসটা ফিক্সড এবং ইলেকট্রনটা ঘুরছে, সেখানে এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন একে অপরকে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এইটা দিয়ে তো একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে নিউক্লিয়াস যদি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে। তাহলে তো নিউক্লিয়াসটা ফিক্স থাকার কথা নয়। তাহলে এই যে বলা হচ্ছে নিউক্লিয়াসটা ফিক্সড এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে,
এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু সত্যি পিকচার নয়। এই পিকচারটা কিন্তু সত্যি পিকচার তখনই হবে যখন নিউক্লিয়াসের মাসটা ইনফিনিটি ধরা হবে। আমি একটা প্যারালাল এক্সাম্পল বলেছিলাম যে পৃথিবী আমকে টানছে, আমও পৃথিবীকে টানছে ওই একই ফোর্স দিয়ে, যে ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আসছে, G m1 m2/r²। তাহলে আমটা পৃথিবীর দিকে ছুটে গেল, কিন্তু পৃথিবীটা আমের দিকে ছুটে যাচ্ছে না কেন? তার কারণটা কি? না, পৃথিবীর মাসটা হচ্ছে আমের থেকে অনেক অনেক বেশি। আর এবারে বাস্তবিকে কি নিউক্লিয়াসের মাসটা পার্টিকুলার হাইড্রোজেন অ্যাটমের জন্য নিউক্লিয়াসের মাসটা কি সত্যি সত্যি ইনফিনিটি, যাতে করে নিউক্লিয়াসটা নড়বে না চড়বে না, ইলেকট্রনটা শুধুমাত্র ঘুরবে? কথাটা হচ্ছে না, সেটা সত্যি না, কারণ নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের থেকে সার্টেনলি বেশি, কিন্তু এটা মাত্র 1836 গুণ। তা 1836 গুণ যদি হয় তাহলে পিকচারটা কেমন হওয়ার কথা, হওয়া উচিত থেকে আমি বলেছিলাম যে ধরো তোমার এই হচ্ছে তোমার একটা লাইন তুমি টানো, তুমি ভাবো এইটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস, এইখানে তোমার নিউক্লিয়াস আছে আর এইখানে তোমার ইলেকট্রন আছে। তা সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসটা রোটেট করার কথা, আবার সেন্টার অফ মাসের অ্যাবাউটে ইলেকট্রনটা রোটেট করার কথা। মানে একটা ভর কেন্দ্র আছে, যেটাকে সেন্টার অফ মাস বলছি, সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটাও মুভ করবে আর নিউক্লিয়াসটাও মুভ করবে। আচ্ছা ধরে না এইটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মাস ধরে নাও mn, ইলেকট্রনের মাস ধরে নাও me, এটা সেন্টার অফ মাস। আচ্ছা এবারে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে টোটাল দূরত্বটা, এটাকে আমরা আর লিখছিলাম। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা হচ্ছে আর। এবারে সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্বটাকে আমি লিখছি r1, আর সেন্টার অফ মাস থেকে ইলেকট্রনের দূরত্ব ধরে নাও r2। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যেটা r1 প্লাস r2 সেটা আর এর সঙ্গে সমান। আর কি? আর হচ্ছে সেন্টার অফ মাসের ডেফিনেশন হচ্ছে এই যে যদি এইটা সেন্টার অফ মাস হয়, এখানে নিউক্লিয়াসের মাস হয়, তাহলে mn r1 ইকুয়াল টু হবে মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r2। মানে m1 r1 সমান m2 r2 হয়। মানে সেন্টার অফ মাস হচ্ছে সেটাই, যাতে করে এইখান থেকে এই যে মাসটা আছে সেই মাস এবং তাদের দূরত্বের গুণফল, আর সেন্টার অফ মাস থেকে এই যে মাস এবং তাদের দূরত্বের গুণফল, সেই দুটো সমান হবে। ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে খেয়াল করে দেখো, আমি এই এটা মাস অফ দ্য ইলেকট্রন লিখলাম, r2টাকে 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিলে কি হচ্ছে, r মাইনাস r1 হচ্ছে। এটা কত হলো? মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r মাইনাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r1। এবার এইটা এদিকে পাঠিয়ে দাও, পাঠালে কি হচ্ছে, মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r1, সেটা হয়ে গেল মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r। সেখান থেকে r1টা হয়ে যাচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r। তাহলে r1টা হচ্ছে এইটা দাঁড়ালো, এইটা। তাহলে r2টা কত হবে? r2 তো r মাইনাস r1 1 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে বসিয়ে দাও r মাইনাস r1 এর জায়গায় মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r যদি বসাও, তাই এটা rটাকে কমন নিয়ে নাও, এটাকে করলে কি দাঁড়াচ্ছে, মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r। এইটা হলো r2টা। তাহলে আমি কি করলাম, যেটা হচ্ছে যে r1 এবং r2, অর্থাৎ সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্ব r1 আর সেন্টার অফ মাস থেকে ইলেকট্রনের দূরত্ব r2, সেই r1 এবং r2 কে ইন টার্মস অফ r আমি বের করে ফেললাম। এটা তো ভালো। আচ্ছা এবারে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া জড়তা ভ্রামক আইটা কি হয়, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার হয়।
মানে মোমেন্ট অফ ইনার্শিয়া m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে এই যে সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের মাস যদি mn হয় এবং তাদের দূরত্ব যদি r1 হয়, তাহলে এই যে mn r1 স্কয়ার প্লাস me r2 তার স্কয়ার হলো। তাহলে এটা mn হলো r1 স্কয়ারের জায়গায় বসিয়ে দিলাম মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r তার স্কয়ার হলো, মাস অফ দ্য ইলেকট্রন r2 জায়গায় কি বসালাম, মাস অফ দ্য নিউক্লিয়াস বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু r তার স্কয়ার হলো। তাহলে কি হচ্ছে দেখো, এইটা যোগ করে নাও, হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু আর স্কয়ার। এটা যোগটাকে করে নাও, আর স্কয়ারটা কমন হয়ে গেল, আর নিচে তুমি mn প্লাস me তার স্কয়ার যদি কমন নিয়ে নাও, দেখো এইটা দাঁড়িয়ে যাচ্ছে mn me বাই mn প্লাস me ইন্টু আর স্কয়ার। ঠিক আছে, এটা কত হয়ে যাচ্ছে, এইটাকে আমি রিডিউস মাস বলছি মিউ আর স্কয়ার। এইটা হলো তোমার রিডিউস মাস, যেখানে মিউটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস ইনটু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। একে বলা হচ্ছে কি না তোমার রিডিউস মাস। তো ভালো, তাহলে এবারে দেখো তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা হচ্ছে আই ইন্টু ওমেগা হয়, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া তাকে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে গুণ করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। তাহলে আইটা হচ্ছে মিউ আর স্কয়ার হলো, আর ওমেগাটা হচ্ছে ভি বাই আর হয়, মানে লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় তাকে আর দিয়ে ভাগ করলে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বেরোয়, এইটা কি হয়ে গেল মিউ ভি আর হয়ে গেল। তাহলে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা যদি তুমি ফাইনাইট মাস কারেকশন না করতে, অর্থাৎ নিউক্লিয়াসের মাস যদি তুমি ইনফাইনাইট ধরতে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা হতো এম ভি আর হতো, এখন তার বদলে মিউ ভি আর এটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ও পড়তে দে, তুইও যদি এখানে পড়তে পারে এখানে নিয়ে পড়তে পারো। আমি পড়াচ্ছি, এই বারবার ঢোকা পড়াটা করি, রাইট ওইখানে গিয়ে পড়, মানে এখানে এসে অঙ্কের বই পড়তে নিয়ে যত্ন করে পড়। ঠিক আছে, বোঝা গেল। দেখ অ্যাঙ্গুলার মোমেন্টামটা যেটা ছিল এম ভি আর, এখন সেটা হয়ে গেল মিউ ভি আর। এটা তাহলে এবারে দেখো এখানে এই যে কথাগুলো বলতে কি, এগুলো 11-এর ফিজিক্সেরই পার্ট, কিন্তু ততখানি পাঠ হয়তো আমাদের পড়া হয়নি, সেই জন্য আমি খুব কনসিয়াসলি ওটাকে অ্যাভয়েড করেছিলাম। আমি বলেছিলাম যেটা মানে জাস্ট ইনফরমেশন, এটা মনে রাখো যে যেখানে তোমার মাস অফ দ্য ইলেকট্রন ছিল, আমি নর্মালি যে পিকচারটা আগে করেছি বোর্ড থিওরিতে, যেখানে নিউক্লিয়াসটা ফিক্স তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এম ভি আর লিখতাম, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের মাস, এখন তার বদলে কি হয়ে গেল মিউ ভি আর হয়ে গেল। তাহলে দেখো কিভাবে এলো, সেই অঙ্কটা পুরোটাকে কষে দিলাম। এবং এটাও আমি বলেছিলাম যে দেখো এই যে রিডিউস মাস, যেটা মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন, তো এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে সমান করতে পারো। কেন? কারণটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস না মাস গ্রেটার দ্য মাস অফ দ্য ইলেকট্রন, মানে ইলেকট্রনের মাসের তুলনায় নিউক্লিয়াসের মাস তো অনেকটা বেশি। এই ডিনোমিনেটরে যেটা মাস অফ দ্য নিউক্লিয়াস বা মাস অফ দ্য ইলেকট্রন আছে, মাস অফ দ্য ইলেকট্রন তুমি বাদ দিয়ে দিলে, কারণ এই দুটো যোগফল আছে তো, কিন্তু নিউক্লিয়াসের মাস ইলেকট্রনের মাস থেকে যদি অনেক বেশি হয়, তো মাস অফ দ্য ইলেকট্রন তুমি বাদ দিয়ে দিলে, এবারে মাস অফ দ্য নিউক্লিয়াস কেটে গেল, তাহলে মিউটা দেখো মাস অফ দ্য ইলেকট্রনের কাছাকাছি হয়ে যাচ্ছে। এবং তা যদি হয়ে যায়, তাহলে দেখো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টে একটা মিউ ভি লিখেছি, এটা এম ভি আর এর সঙ্গে সমান হয়ে যাবে। সেই জন্য যে কারেকশন হবে, কারেকশনটা খুব কম, কিন্তু স্টিল দেয়ার ইজ এ কারেকশন। এবারে দেখো, এবারে তার মানে কি হচ্ছে যে মাসটা জাস্ট রিডিউস মাস দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে। তাহলে এবারে বোর্ড থিওরিতে যে রকম ভাবে আমি ডেরিভেশন করেছিলাম, সেই একই রকম ভাবে তুমি ডেরিভেশন গুলোকে করো, শুধু যেখানে মাস অফ দ্য ইলেকট্রন ছিল সেটা পুরোটা রিপ্লেসড হয়ে যাবে রিডিউস মাস দিয়ে, সেই মতো করে ফাইনাল রেজাল্ট গুলো পাল্টাবে। যেমন আমি বলেছিলাম যে ধরো এনার্জি যদি তুমি দেখো, এনার্জিতে ইএনটা সেটা আগে ছিল তোমার মাইনাস এম জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা ছিল মানে আগে এই মিউটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন ছিল, এখন মাস অফ দ্য ইলেকট্রন রিপ্লেস হয়ে গেছে। এনার্জি এক্সপ্রেশনটা তুমি একই রকম করে ক্যালকুলেট করবে, যেটা মাইনাস মিউ জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার
এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা দেখো এবারে আর কি অসুবিধা বলো, এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখো না। তুমি স্পেসিফিক্যালি যে প্রশ্নটা করলে যে কেন অ্যাঙ্গুলার মোমেন্টামটা এম ভিআর এর বদলে মিউ ভিআর হয়ে গেল, সেই পার্টটা আমি বলে দিলাম। এবারে বলো যে কি অসুবিধে। হুম, বলো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। না বল, ভয় পাস না, বল, আরো যদি অসুবিধা থাকে বল। আর কি অসুবিধা বল। স্যার সামারফেল্ড থিওরিতে নন রিয়েলিস্টিক সামারফেল্ড থিওরি ছিল না? নন রিলেটিভ হিস্ট্রি। হ্যাঁ, হুম মোস্টলি যে দুটো কোয়ান্টাম কন্ডিশন ছিল হুম ওই ওখানটা বুঝতে পারছি না। এটা এমনি একটু বুঝতে অসুবিধে, মানে এটা করে এখনো হয়নি তোদের। হ্যাঁ, মানে যেটা সমারফিল্ড থিওরি। আচ্ছা, তুই প্রথমে বোর থিওরিটা ভাব। বোর থিওরিটি কি হচ্ছে না, সার্কুলার অরবিট তো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইখানে নিউক্লিয়াস আছে, তাকে কেন্দ্র আর দূরত্বে একটা ইলেকট্রন ঘুরছে। এটা তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আরটা, সেটা আমি বলছি কত, এন এইচ ওভার টু পাই। এটা তো আমি বলছি, এটা হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন রুল। এটা বোরস কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা দেখো, এখানে এক কাজ করে, এটাকে এইভাবে লেখো, এম ভি আর আর টু পাইটা এখানে গুণ করে দিলে টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু এইচ। এটা আচ্ছা, এম ভিটা কি, এম ভিটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। আর টু পাই আরটা কি, টু পাই হচ্ছে এই পুরো সারকামফারেন্সটা, মানে পরিধিটা, মানে একবার আর যদি রেডিয়াস হয় একবার ঘুরলে যতখানি পাথ কভার করতে হয় সেটা হচ্ছে টু পাই আর। তাহলে আমি এটাকে লিখলাম ইন্টিগ্রাল ডি কিউ বলে একটা জিনিস লিখলাম, সেটা এন ইন্টু এইচ লিখলাম। এই সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ মানে হচ্ছে পুরো এই সারকামফারেন্সটা এইটা। তাহলে এবারে এই পার্টিকুলার কেসে কিন্তু মোমেন্টামটা কনস্ট্যান্ট, তাহলে মোমেন্টামটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম ইন্টু ডি কিউ, এইটাকে লিখতে পারি এন ইন্টু এইচ। দেখ তাহলে বোর্ডের যে কোয়ান্টাইজেশন কন্ডিশনটাকে আমি এইরকম ভাবে লিখলাম, যেখানে এরকম ভাবে লিখলাম যেখানে পিটা হচ্ছে একটা মোমেন্টাম, মানে এখানে লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম, আর কিউটা হচ্ছে এখানে আমার পজিশন। এবার সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ মানেটা কি, মানে পুরো এই সাইকেলটা অর্থাৎ পুরো পাথটা কভার করলে কতখানি পাথ যাচ্ছে। অর্থাৎ এই যে যেটা এম ভি আর ইকুয়াল টু এন এইচ ওভার টু পাই এইভাবে আমি লিখে রেখেছিলাম, এইটাকে একটা জেনারেল ফর্মুলা সাইক্লিক ইন্টিগ্রাল পি ডিকিউ ইকুয়াল টু এন এইচ এইরকম ভাবে লিখতে পারা যায়। আচ্ছা, এবারে এইখানে এরকম একটা কন্ডিশন কেন, একটা কন্ডিশন, তো কারণটা হচ্ছে এখানে রেডিয়াসটা ফিক্সড, যেটা পাল্টাচ্ছে সেটা হচ্ছে ঘুরছে বলে শুধুমাত্র অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে। আচ্ছা, এবারে এইটাই যখন আমি নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে গেলাম, নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যখন গেলাম, তখন গল্পটা হয়ে গেল কি, এখন সার্কুলার অরবিট নয়, তার বদলে ইলেকট্রিক্যাল অরবিট। এইখানে হচ্ছে আমার নিউক্লিয়াস আছে প্লাস জেড ইন্টু ই। এবারে ইলেকট্রনটা ধরো ঘুরছে, এবারে কথাটা হচ্ছে যে ইলেকট্রনটা যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ধরো এইখানে কিন্তু দূরত্বটা আর ওয়ান হয়,
এইখানে দেখো দূরত্বটা r2 হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের যে দূরত্বটা নিউক্লিয়াস থেকে সেইটা কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে এবং ঘুরছে বলে তোমার অ্যাঙ্গেলটাও পাল্টাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে তোমার ডিস্টেন্সও পাল্টাচ্ছে আর অ্যাঙ্গেলও পাল্টাচ্ছে। এখানে কিন্তু দূরত্বটা কনস্ট্যান্ট থাকছে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে একটা ভেরিয়েবল, এখানে কিন্তু দুটো ভেরিয়েবল। আচ্ছা, এবারে এটাকে এইরকম ভাবে লেখা হয়, ধরো তুমি একটা, যদি এই যে যে পয়েন্টে ইলেকট্রনটা আছে সেখানে যদি তুমি একটা ট্যানজেন্ট টানো, এই ট্যানজেন্টের যে ডিরেকশনটা সেইটা হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম, যেটা তার ডিরেকশন। তাকে তুমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারো। একটা কম্পোনেন্ট হচ্ছে রেডিয়াল ভেক্টরটা যেদিকে তুমি নিচ্ছ আরটা, সেই দিকে সেই কম্পোনেন্টটা বলে পিআর। আর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তুমি ভাবতে পারো, এইটার পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট, মানে এইটার যে এই যে পিআর এর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাকে বলে পি থিটা। তার মানে এক্ষেত্রে এই যে মোমেন্টামটা দুটো কম্পোনেন্ট হচ্ছে পিআর এবং পি থিটা। আচ্ছা, এবারে এইখানে তোমার দুটো কোয়ান্টাম কন্ডিশন আছে, যারা টু কোয়ান্টাম কন্ডিশন। কোয়ান্টাম কন্ডিশনস, একটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল পিআর ডিআর, সেটাকে আমি এন আর ইন্টু এইচ বলছি। আর একটা সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি থিটা ডি থিটা, সেটাকে আমি এন থিটা ইন্টু এইচ বলছি, যেখানে এন আর এর ভ্যালুটা 0 1 2 3 ডট 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 ডট, আর এন থিটার ভ্যালুটা হচ্ছে 0 1 2 3 ডট ডট ডট। আচ্ছা, এইখানে কিন্তু এনটা 0 থেকে স্টার্ট নয়, এখানে এনটা কিন্তু 1 থেকে স্টার্ট, এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, বা এখানেও এনটা হচ্ছে তোমার 1 2 3 ডট ডট ডট। এখানে এনআর বা এন থিটাটা সেটা কিন্তু তোমার 0 থেকে শুরু। তার মানে দেখো এখানে দেখো যেমন দেখতে আছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি ডি কিউ ইকুয়াল টু এন ইন্টু এইচ, এখানে ঠিক একই রকম সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি আর ডিআর ইকুয়াল টু এনআর ইন্টু এইচ, বা সাইক্লিক ইন্টিগ্রাল পি থিটা ডি থিটা হচ্ছে এন থিটা ইন্টু এইচ। তাহলে এই দুটো কোয়ান্টাম কন্ডিশন এলো। তার মানে যখন বোর থিওরি থেকে তুমি নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে যাচ্ছ, তাহলে স্টার্টিং এ যে চেঞ্জটা তোমায় করতে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সার্কুলার অরবিট, তার জন্য নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা ফিক্স, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে তোমার ডিস্টেন্সটাও পাল্টাচ্ছে এবং অ্যাঙ্গেলটাও পাল্টাচ্ছে, সেই জন্য এখানে দুটো কন্ডিশন এসেছে। ঠিক আছে, হলো, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, বল আর কি অসুবিধা বল। শোন, এই যখনই না আমি কিছু এই কনসেপচুয়ালি একটু কঠিন জিনিস পড়াবো, সেইটাকে ভালো করে বোঝার জন্য আমাকে টাইমটা দিতে হবে। অন্যান্য মাস্টারমশাইদের কাছে পড়া হলো কি না হলো, স্কুল হলো কি না হলো, প্র্যাকটিক্যাল হলো কি না হলো, এই অজুহাতগুলো আমাকে দেখাবি না। কারণ আমি যে কথাটা বলবো এটা কেউ বলবে না, আর তোর ওই মাস্টারমশাই যে কথাটা বলবে সেই কথাটা কিন্তু আমি আবার বলবো। তা তোকে প্রথমে মুড়ি মুড়কির তফাৎটাকে করতে শিখতে হবে, কোনটা মুড়ি আর কোনটা মুড়কি না, এই তফাৎটা প্রথমে করতে শিখতে হবে। হ্যাঁ, তোর বাকি সব পড়া ইম্পর্টেন্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে অফলাইনে চোখের সামনে বসে 2 ঘন্টা ক্লাস দিলে এই টোটাল ডাউটসটাকে ভালো করে ক্লিয়ার করে দেওয়া যায়। আমি তো বললাম আগের দিনের পড়াটা ডিফিকাল্ট, সেখানে আমি ছুটে গেলাম যে ঠিক আছে এইটা ওদের চোখের সামনে আর একবার আমাকে ভালো করে বলে দিতে হবে। এখন কি হবে, মানে পুরো ক্লাসটাই আমার এই এ করে হয়ে যাবে, তাতেও ক্লিয়ার হবে না। পুরো সময়টাই ডাউট ক্লিয়ার করে আমাকে যেতে হবে, দেখবি তাও আমি যেটা পড়াতে চাইছিলাম সেই পড়াটা আমি পড়াতে পারবো না, বলে যাবে রে। ওই জন্য বললাম সবসময় ভালো করে বোঝার চেষ্টা কর যে কার কার ক্লাসটাকে প্রায়োরিটি দেবো, কার ক্লাসটাকে প্রায়োরিটি দেবো না, এই সেন্সগুলো করার চেষ্টা কর। যে একটা সায়েন্স পড়ছিস, বাংলা পড়াটা নো ইম্পর্টেন্ট, যে কেমিস্ট্রি পড়াটাকে বাদ দিয়ে বাংলা পড়াটা পড়তে যেতে হবে। বাংলা পড়া একদিন না পড়তে না গেলে কিচ্ছু এসে যায় না তোর এখন আর, সেইটা তোর ইম্পর্টেন্ট হয়ে পড়ছে আমার কাছে পড়তে না আসা। এমন না যাতে স্পেসিফিক টাইম বলে দিয়েছি, এমন বিখ্যাত হয়ে যেতে পারিস তোরা, যাতে করে আমি তো বারবার বলেছি যে তুই ইংরাজি একদিন পড়তে যাবি, বাংলা পড়তে যাবি না, পরীক্ষার আগে বাংলা পড়তে যাবি, আর এদিকে 4টে টিচার 8টা সিটিং, তাহলে সারা সপ্তাহের মধ্যে তোর 8টাকে 9টা টোটাল সিটিং দিবি তুই, আর কোনো টিউশনই পড়তে যাবি না। সায়েন্স গ্রুপে 4টে সাবজেক্টে 4 2 8টা সিটিং, যেহেতু ওখানে 2 দিন করে পড়ানোর রেওয়াজ, কলকাতাতে 1 দিন করে পড়ানোর রেওয়াজ।
কলকাতায় যে কোনো সাবজেক্ট একদিন করে পড়ানো হয়। হ্যাঁ, আর বাকি সময়টা নিজের জন্য রাখ। হ্যাঁ, কোনো ওই ওই মাস্টারমশাইটা যদি কখনো এক্সট্রা টাইম পত্র দেয়, বা আমাকে যে পড়ানোটা হলো সেই পড়ানোটা আমি বারবার তৈরি করব, ভিডিওগুলো আমি বারবার দেখব, আমি নিজে বই লাইন বাই লাইন পড়বো, তার জন্য সময় রাখ। এইটা যদি করতে পারিস তো জীবনে দাঁড়াবি। নাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি আর একটা ভীষণ আনসাকসেসফুল ব্যাচ তৈরি হতে চলেছে। গত 10 বছর ধরে আমার এলাকা শুধু আনসাকসেসফুল ছাত্রই প্রডিউস করেছে, এবং সেটা আরেকবার করতে চলেছে। এটা আমি লিখে দিতে পারি, লিখে সইও করে দিতে পারি, তোদের 8জনকেই আমি বলছি কথাটা। হ্যাঁ, সেইটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমার ফালতু বকে আমার কোনো লাভ নেই। তুই পড়তে এলি না, আমার বয়ে গেল, ওটা তো আমার এক্সট্রা ডেট পড়ানো ছিল। আমি ওই ডেটটা যদি পড়াতাম তো আমি এক্সট্রা পড়াতাম। তুই পড়তে গেলি না, বয়ে গেল, আমি চায়ের দোকানে বসে আড্ডা মেরে কাটিয়ে দিলাম। তো আমার কি এসে গেল? কিছু এসে গেল কি? আমার কিচ্ছু এসে গেল না কিন্তু। হ্যাঁ, আমি যে কথাগুলো বারবার বলছি, কথাগুলো কানে না, এটা রেকর্ডেড থাকছে। এই কথাগুলো কানে বারবার বারবার ভালো করে ঢোকা তুই। হ্যাঁ, এই বলছি না, মুড়ি মুড়কির তফাৎটা করতে শেখ। এই মুড়ি মুড়কির তফাৎটা যদি করতে না শিখিস, জীবনে কিছু হবে না। আর ওই শুধু টিচারদের কাছে পড়তে যাই তোদের হবে। এ করে সকাল বিকাল করে 14টা টাইম থাকে, শনিবার রবিবারে প্রচন্ড বেশি সময় থাকে। হ্যাঁ, একটা ছুটির দিন চলছে। হ্যাঁ, তাতে ছেলেটা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে সারাদিন করে বাবুদের একটা করে টাইম দেয়া গেল না। নে বল, আর কি বল। আর কি অসুবিধে? হুম, কি রে, আর কি অসুবিধা বল। আর কারো কিছু অসুবিধা আছে কি? কথা নেই কেন? এই উদয়ন, কিছু অসুবিধা আছে? হ্যালো, সেটা কথা শোনা যাচ্ছে না, যাচ্ছে না? তো যাচ্ছে কথাগুলো, আমি বারবার জিজ্ঞেস করছি, কথাগুলো আওয়াজ নেই কেন? কি অসুবিধা বল, আগের দিন পরে কি অসুবিধা বল। উদয়ন, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এত কি অসুবিধা বল। অসুবিধা তো নেই, মানে যেগুলো সেই শেষে লেখাচ্ছেন শর্ট ফর্ম গুলো, ওইগুলো স্যার করতে হবে না, গোটাটা করতে হবে? শর্ট ফর্ম মানে? স্যার, শোন, কথাটা শোন। তুই 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 আর একজন টিচারকে আগে ছাড়। আমার ভালো কথা শোন। আর একজন টিচারকে প্রথমে ছাড়। তোর তোর কেন মনে হচ্ছে যে আপনি যেটা শর্ট ফর্ম পড়াতে সেটা করতে হবে, নাকি সবটাকে পড়তে হবে? তার মানে কি, তুই আমার উপর বাটপাড়ি করার চেষ্টা করছিস? তুই ভাবছিস কি যে, মানে আমি কি যে জিনিসটা না বললে চলে, আমি কেন সেই জিনিসটা বলবো? তোর মনে হয় আমি যে জিনিসটা বলছি মানে তার কিছু জিনিস বাদ দেওয়া যাবে? আর শর্ট ফর্ম কথাটার মানে কি হচ্ছে? এটা কথাটা পুরো ডিটেল জিনিসটা আমি জানবো। নিউমেরিক্যাল প্রবলেম করার সময় আমার শর্ট ফর্মটা থাকলে নিউমেরিক্যাল প্রবলেম করতে আমার সুবিধা হবে। তাতে এখানে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক কর। বডি ল্যাঙ্গুয়েজটা আমি বারবার বলছি, তুই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক কর। আমি তোকে বারবার দেখেছি, আমি একটা গ্রুপে একটা মেসেজ করলে দেখতে পাচ্ছি যে মেসেজটা দেখা হয়েছে, তো একদিন দুদিন লেগে যায় তার উত্তরটা দিতে, টিউবলাইটের মতো। এখনকার টিউবলাইট আবার সঙ্গে সঙ্গে সুইচ দিলে চলে যায়, আগে তো তবু অনেক সময় লাগতো। তোর অত কি প্রবলেমটা কি তোর? তুই যদি বুঝিস তো বল, গলা চিৎকার করে বল তুই বুঝেছিস। আর যদি না বুঝিস তাহলে বল তুই বুঝিসনি। অত ন্যাকা ন্যাকা কথা বলে লাভটা কি হচ্ছে? আমি যেটা পড়াচ্ছি তার একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। আমি যেগুলো বলছি তার একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না।
এটা প্রয়োজন না হলে আমি কথা এটা বলতাম না। আমি বলছি মানে এবার বাদ কি? তোর যে কথাগুলো আমি বলেছি তার প্রত্যেকটা শব্দ মনের মধ্যে ঢুকিয়ে সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা বল তুই। আজকে তো এমনি কোনো পড়া হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, সেখানে কি ডাউটস আছে সেই ডাউটস গুলো পরিষ্কার করে ক্লিয়ার কর। বল কি কি অসুবিধা, পরিষ্কার করে ক্লিয়ার। আগের দিন যে জিনিসগুলো পড়িয়েছি তার কোন জিনিসটা কোথায় বুঝতে পারিস নি পরিষ্কার করে বল। বল কি অসুবিধা বল। তুই কি পড়েছিস আদৌ? তোকে উদাহরণটা জিজ্ঞেস করছি, তুই কি আদৌ পড়েছিস আগের দিনের ক্লাসটা? হ্যাঁ, তাহলে বল কোথায় কি অসুবিধা বল। অসুবিধা তো নেই যে আমরা যে ডেরিভেশন গুলো করি, মানে সেইগুলো অসুবিধা নয়। মানে বলতে এনজেক্টিভ বইয়ে তো মানে পরপর এরকম লেখা নেই কিছু। আরে বাবা, আবার এই যে কথাবার্তা বলে, তোর কি মনে হয় এনসিআরটির ওই 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 চটি বইটা পড়লে যদি সবাই ডাক্তারি পেয়ে গেত, ইঞ্জিনিয়ারিং পেয়ে গেত, তা তো সবাই পেয়ে যেত তাহলে। অদ্ভুত অদ্ভুত লজিক সব ছেলেদের। কে নাচাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না, কে যে তোদের নাচাচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারি না। তোকে আমি বলেছি যে এনসিআরটির বইয়ের বাইরে কিছু পড়া যাবে না, এটা আমি বলেছি। অদ্ভুত অদ্ভুত সব কারণ, এক্সকিউজ। বারবার বলছে 22 জায়গা থেকে ইনফরমেশন নিস না। আমি এটা বারবার বারণ করছি এক্স্যাক্টলি এই কারণে। কিন্তু আমি তো মনে করছি এটা প্রয়োজন বলে আমি এটা করাচ্ছি। তাহলে পড়তে আসিস না, আমি তো বারবার বলছি। আমি কাউকে তো ডাকতে যাইনি, আমি কাউকে ডাকতে গেছি পড়ার জন্য? বল, কাউকে ফোন করে আমি ডেকেছি তোদের মধ্যে? এনসিআরটি 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 করে যাচ্ছে। তাহলে আমার কাছে পড়ছিস কেন? তাহলে তুই এনসিআরটি বই পড়ে নে না। অদ্ভুত অদ্ভুত লজিক। আমি যেটা বলছি এর থেকে একটুখানিও কম করলে তুই কিচ্ছু পাবি না, জাস্ট পরিষ্কার বলে দিলাম। এত কদিন পরে রেজাল্ট বেরোবে, দেখবি এলাকায় কটা ছেলে পাচ্ছে, মাথা খারাপ করে দেয়। এটা প্রয়োজন না হলে আমি কেন বলবো এটা? অদ্ভুত অদ্ভুত সব লজিক বের করছে। এত ছিচকে মানসিকতাগুলো তৈরি হচ্ছে কি করে তোদের? ছিচকে লোকেদের সাথে মিশিস নাকি দিন রাত করে? তত ছিচকে লোকেদের সাথে মিশিস। মেলামেশাটা ছিচকে লোকেদের সাথে হচ্ছে কেন এত তোর? যে ছিচকামি শেখায় সব ছিচকে লোকেদের কাছে যাস কেন? আমি তো আগের দিন তো বারবার বললাম তো, ওই ছিচকে লোকেগুলো কি অ্যাচিভ করেছে? ছিচকে লোকগুলো, ছিচকে লোকেদের কথা শুনছিস তুই? নিজের উপর আত্মবিশ্বাস রাখছিস না। একটা সাবজেক্ট আমার কাছে পড়ছিস, তোমার তো আমি গাইড করব যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। আমি একবারও বলেছি যে শুধু এনসিআরটি পড়তে হবে? আমি কি ছায়াটা পড়তে বলিনি? আর বাকি যা লাগবে আমি বলে দেবো বলিনি? তুই সব জায়গায় সমারফিল্ড থিওরি থেকে শুরু করে বোর্ড থিওরি, ডেরিভেশন থেকে শুরু করে সব তো ছায়া প্রকাশনের বইয়ে আছে। কারণ এনসিআরটি বইটা ছোট বলে এটা খুব পছন্দ হয়ে গেল, ওটা কম লেখা আছে বলে ওটা খুব পছন্দ হয়ে গেল। আর ফালতু ছেলে হয়ে যাচ্ছিস একদম, ফালতু টিচার, ফালতু ছেলে সব।
ব্যাপারগুলো গুরুত্বই বোঝার চেষ্টা করছে না, আর সাবজেক্টটা প্যাশনটাই বোঝার চেষ্টা করছে না, ছিচকিমি করে যাচ্ছে শুধু। আমি যে জিনিস করাবো তার তার থেকে বেশি তুই করতে পারিস, তার থেকে এক ফোঁটা কম করা যাবে না, এক ফোঁটা কম করা যাবে না। তো লজ্জা করে না? তুই দেখতে পাচ্ছিস না তোর এলাকার একটা ছেলে হচ্ছে যেই অ্যাডভান্সে করে র্যাঙ্ক করতে পারে না, আর তোর একটা একটা বাচ্চা মেয়ে সে হচ্ছে অল ইন্ডিয়াতে 16 র্যাঙ্ক করছে, তোর পাড়ার মেয়ে। তো দেখে লজ্জা পাচ্ছে না তোর? অদ্ভুত সব। বল আগের দিন পড়াশোনায় আর কি অসুবিধে? স্যার উদয়নকার কথা বলতে হবে না তোকে, আর মাস তিনেক কথা বলার তোর দরকার নেই। আর একজন ছিচকে ছেলে মৃণাল, বল তোর কি অসুবিধা বল। সবই তো বলে দিলেন আবার। সে তোকে তো ক্রিটিসাইজ করলাম, কিন্তু লেখাপড়ার কথা বল। লেখাপড়াতে কালকে কি আগের দিন যে পড়িয়েছিলাম তাতে কি অসুবিধা আছে বল তোর? ওটাই বললাম, সবটাই তো বলে দিলেন আবার। আমি তো বলে দিলাম, তুই কি বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ, একদম পড়ছে না। রসেটি পড়েছিস? রসেটি বুঝেছিস? হ্যাঁ, রসেটিটা বুঝেছিস? হ্যাঁ, আবার কি রে? কি? কোনটার কথা বলছেন যে বুঝতে পারছি না, রসে? তার মানে তো কি পড়েছিস সেটা বোঝাই যাচ্ছে, মানে কি কি পড়িয়েছিস সেটা পর্যন্ত তোর মাথায় নেই। যখন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি বললাম, সেখানে ওই একদম নর্মাল ইলেকট্রিক্যাল অরবিট না পেয়ে একটা সুন্দর ফুলের পাপড়ির মতো দেখতে একটা শেপ পাওয়া গেল, যেটাকে বলা হচ্ছে রসেটি। বলেছিলাম তো। একটা রং বেরঙের ছবি। তা ছবিটা কি করে হচ্ছে পুরো একে 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 দেখালাম, সেইটা নামটাই মনে পড়ছে না। তাহলে কি পড়েছিস তো বোঝাই যাচ্ছে। বাবা আবার পুরো 2 বছর তোদের নষ্ট হবে, ভালো করে বলছি শোন। হবে না, জাস্ট সিম্পলি তোর বাবা মা অনেক পরিশ্রম করে, হ্যাঁ, অনেক টাকা পয়সার কোনো মানে তোর বাবা মা কিভাবে এই টাকা পয়সাগুলো রোজগার করে না তোর কোনো ধারণা নেই। হ্যাঁ, একটা আধটা ছেলে মেয়ে কোথাও কোনো কৃপণতা করছে না, আর সেই বাবা মাকে গুলো তোরা মুরগি বানাচ্ছিস, বাবা মা গুলোকে। হ্যাঁ, মাল্টিপল টিচারের কাছে পড়তে যাচ্ছিস, গুচ্ছের গুচ্ছের বই কিনছিস, এই কোচিং সেন্টারে যাচ্ছিস, ওই কোচিং সেন্টারে যাচ্ছিস, কিন্তু নিজের পড়াশোনার একটু সময় দিচ্ছিস না। যে পড়াশোনাটা, আরে বাবা অবসরটা মানুষের থাকতে হবে তো। আর অন্ধকারের মধ্যে বসে থাকা বা নদীর ধারে বসে থাকাটা অভ্যাস কর, অভ্যাস কর, তাহলে মাথাটা আস্তে আস্তে খুলবে। যে কথাগুলো বলছি, যে জিনিসটা পড়িয়েছি, সেই জিনিসগুলো বারবার বারবার দেখ, আগে নিজেকেই নিজে প্রশ্ন কর তুই ব্যাপারটা বুঝছিস কিনা। একদম কিচ্ছু লেখাপড়া হয়নি বলছি তো, দেখ না তোকে নামটা তুই মেমোরাইজ করতে পারছিস না, এবারে জিনিসটা কি সেটা অনেক তো পরের কথা। কি বলবো বল? তো জিজ্ঞেস করে, হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। আগের ব্যাচে আমি এক্স্যাক্টলি এটা দেখেছি, যে এত সব বিজনের সব ছাত্রছাত্রী, সে বুঝছে না, সে ভান করছে বুঝছে। এর কয়েক মাস চলে যাওয়ার পর দেখা যাবে সে কিছুই শেখেনি, আর আমি তাকে তার কথার উপর ভরসা করছি যে হ্যাঁ সে নিশ্চয়ই বুঝেছে। তোদের সাথে ভালো ব্যবহার করাই যাবে না, তোরা ভালো ব্যবহারের না কোনো যোগ্যই নয়। ভালো ব্যবহার, আমার আমার সাথে ভালো ব্যবহার পাওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাই তোদের নেই, আর কি হবে? হ্যাঁ, সবই তো বলে দিলেন, সবই তো বুঝেছি। অথচ রসেটি এই ওয়ার্ডটা বললাম, সেই ওয়ার্ডটা সে নাকি শোনেন। কি বলবো? আরে বাবা সৎ হয়, একাডেমিক্সে না সততাই শেষ কথা। হ্যাঁ, একাডেমিক্সে না সততাটা হচ্ছে শেষ কথা, তারপরে পরিশ্রম। সৎভাবে কথা বলাটা শেখ, সত্যি কথাটা বলতে শেখ। কাকে কাকে তুই ঠকাচ্ছিস? হ্যাঁ মৃণাল, তুই ঠকাচ্ছিস কাকে রে? ঠকছিস তুই।
বুঝেছিস? ঠকছিস কিন্তু তুই, কাউকে তুই ঠকিয়ে লাভ করতে পারছিস না। এই প্রীতম, তোর কি খবর বল? এই প্রীতম ঘোষ, বল হ্যাঁ স্যার বলুন। কি অসুবিধা বল। অসুবিধা নেই। সত্যি নাই, পড়া ধরবো। বলুন। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের ভ্যালু বল। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আরে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, সে কথাটা তো কয়েকবার উল্লেখ করা হয়েছে এবং ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের ভ্যালু পরিষ্কার বলে দেওয়া আছে। ডেল্টা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সেটা তো সিলেকশন রুল। ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট মানে একটুখানি 8 পাতা 10 পাতা একটা পিপিটিতে পড়ানো হয়েছে, আর ভিডিও দেওয়া গেছে 1 সপ্তাহ আগে। হ্যাঁ, মানে আগের কাজটাও যদি মনে না থাকে, তার আগের কাজটা মনে থাকলেও সে করতে পারবে এটা। হ্যাঁ, বোর্ড থিওরিতে যখন আমি ভেলোসিটিটা বের করলাম, যে ভেলোসিটি বের করার সময় আলফা বলে একটা টার্ম আমি ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের n ইকুয়াল টু 1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিড ডিভাইডেড বাই লাইটের স্পিড, এই রেশিওটা যেটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, তার ভ্যালু বলে দিলাম। সেই ভ্যালুটা কত? ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের নামটাই সে শোনেনি। কত ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের ভ্যালু? 1/1 রিঅ্যাকশন 93.5। তো সেটা কি এই এখন মনে হলো দেখে দেখে বলছিস? ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট নামটাই তো তুই আইডেন্টিফাই করতে পারছিস না, তারপরে তো তৈরি করার ব্যাপার। বেকার পড়াচ্ছিস, তোরা ছেড়ে দে বুঝলি, অন্য টিচার দেখে নে। হ্যাঁ, আমার এই সময় নষ্ট আমি করতে পারবো না ভাই। আমার সময়ের খুবই দাম, আমার কাছে। আমাকে অনেক দূরে চাকরি করতে হয়, আমি এই সময় নষ্টটা আর করতে পারবো না। যার ন্যূনতম একটা মানে পড়াশোনা করার যার কোনো ইচ্ছেই নেই, তাদের জন্য না এই ফালতু সময়গুলো আমার নষ্ট করে লাভ নেই। এই রিক, তুই পড়েছিস? হ্যাঁ পড়েছিস রিক? হ্যাঁ সব পড়েছিস ভালো করে? হ্যাঁ। বল বোর্ডস করেসপন্ডেন্ট প্রিন্সিপালটা বল। মানে কোনটা, যেটা ওই একদম শুরুতে বললে? বোর্ডস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল, শুরুতে না শেষে আমি জানি না, বোর্ডস করেসপন্ডেন্ট প্রিন্সিপালটা বল। মানে যেটা হচ্ছে ওই লিমিট n টেন্ডস টু হ্যাঁ, আলফা n টেন্ডস টু, নিউ নিউ আলফা। ভগবান, উফ, কোথায় যাব আমি। স্টেটমেন্টটা পড়, স্টেটমেন্টটা বল। When quantum number is very high, then quantum mechanically calculated result match with the classically accepted. হ্যাঁ, এইটা হচ্ছে বোর্ডস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। তাহলে লিমিট এনটা তাহলে কি হবে? n টেন্ডস টু আলফা। New কি বলবো রে, আর কিছু আর। না infinity ভগবান, এবারে কি বলবো, সে বলে না পৃথিবীর দিদা হও আমি ঢুকবো, আমার সেটা মনে হচ্ছে। তাহলে এটা ভিডিওটা পর্যন্ত দেওয়া আছে, কথাটা 25 বার উচ্চারণ করছি। হ্যাঁ, যেটা লিখেছি খুব ভালো করে দেখ। হ্যাঁ, তার ভাষাটা তুই ভালো করে দেখ, করে n টেন্ডস টু আলফা বলে দিলি।
পুরো হতাশ লাগছে। এই রিজু, এই রিজু, কোথায় গেল? রিজু আছিস? উজ্জ্বল আছিস? উজ্জ্বল, কি হলো? শুনতে পাচ্ছিস? কেউ আমার কথা শুনতে পাচ্ছিস? কেউ কি? হ্যাঁ স্যার, শুনছি। কে কে রিজু আর উজ্জ্বলের মধ্যে কে কথা বলছিস? রিজু উজ্জ্বল কেউ আছিস? কিরে? যা বাবা, রিজু বা উজ্জ্বল কেউ কি আছিস না নেই? তোরা আছিস তো? কোথায় গেলি তোরা? কথা কি শুনতে পাচ্ছিস না? হ্যালো, কোথায় গেল রে রিজু আর উজ্জ্বল? কোথায়? সত্যি কি তোরা কি নেই? জি, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, কথা বলেন না। নেই তো, অদ্ভুত তো। ওদেরকে ইন্টারনেটে অসুবিধা হচ্ছে নাকি লেব করে গেল না কি করে গেল? একটু আগে 2-3 জন লেফট করে দেখি। ওকে ইন্টারনেটে অসুবিধা নাকি? ওদের দুজন কি দেখতে পাচ্ছে না তোকে? অদ্ভুত রে ভাই। এই সত্যি কি তুই তুই পড়া বুঝেছিস? হ্যাঁ, সামান্য থিওরিটা বুঝিনি। হ্যাঁ, কি শোনা যাচ্ছে না কি? সামান্য থিওরিটা তো কথা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ভালো করে বল। এই সামারফেল্ড থিওরিটা হ্যাঁ, সমারফিল্ড থিওরি, হ্যাঁ, কি হয়েছে? কেন দিদি বাড়িতে ঘুরে বেড়া না, দিদি বাড়িতে ঘুরে বেড়ালে তো বুঝতে পেরে যাবি। দিদিকে জামাইবাবুকে বলতে পারতিস তো বুঝিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দিত। তাই না? দিদি জামাইকে বললে তো বুঝিয়ে দেবে তো। তো দিদি বাড়িতে তো ঘোরাটা তো বেশি ইম্পর্টেন্ট তোর পড়াশোনার থেকে। বাবার জমি জায়গা আছে, জমি জায়গায় এসে চাষ কর।
লেখাপড়া তো অনেক সাধারণ ব্যাপার, সেই সাধারণত তো নেই। একদম ওই জন্য অল্প জিনিস পড়েছি, আমি বারবার বলেছি জিনিসটা কঠিন। হ্যাঁ, ওই জন্য আমি মানে 5-6 ভিডিও দেওয়া হয়নি, 7 ভিডিও আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। 7 দিন 8 দিন সময়, তুই পুরোটা মুখস্থ বল। পড়ানো হচ্ছে তো একদম ছোট্ট একটুখানি জিনিস পড়ানো হয়েছিল। হ্যাঁ, তো মুখস্থ বলে ফেল। রিজু উজ্জ্বল তো কোনো এতে গ্রুপে তো কোনো উত্তর পর্যন্ত দিল না, কি হলো ওদের কে জানে। ওরা লেফট করে গেছে। হ্যাঁ, লেফট করে গেছে, কিন্তু আমি তো গ্রুপে যে এবার লিখলাম যে কোথায় তারা। উজ্জ্বল দেখেছে পর্যন্ত মেসেজটা। মানে উজ্জ্বল মেসেজটা দেখেছে পর্যন্ত। বাদ দে, ওদের কথা বাদ দে। বল বাকি যারা আছিস তাদের কি অসুবিধা বল। হ্যাঁ, কি কোনটা? না, কে বলছিস তুই? রিক বলছিস? আগের দিনের পড়াটা বুঝতে পারি না, আগের দিনের পড়াটাকে আমি আবার সবটা পড়াবো? তোর সেটা মনে হয়? তাহলে বুঝতে পারি না কথা, তুই তো স্পেসিফিক্যালি বলবি তুই কি বুঝতে পারিনি। তো ভিডিওটা দিয়েছি, তাহলে যেটা পড়াবো সেটা তো ভিডিও হিসেবে দিয়েছি। তাহলে একবার পড়ানোর পরে এই যে 7 দিন 8 দিন তুই সময় পেলি, হ্যাঁ, 7 দিন না, মানে 1 সপ্তাহ সময় পেলি, তাহলে 1 সপ্তাহ সময়ের মধ্যে তুই ওই ভিডিওটা কবার দেখেছিস আমায় বল। তো একবার দেখলে কি হবে তাহলে? তো মনে হয় এটা একবার দেখার জিনিস? মানে একটা জিনিস মানে বলছি না, এত সব হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছিস, ওই জন্য তো কারো কিছু হচ্ছে না। আমি তো বারবার বল, তুই মাইক্রোফোন অফ কর। আমি ওই জন্য তো বারবার বলছি যে তোদের কারো কিছু হচ্ছে না, অনলি বিকজ যে তোরা চ্যালেঞ্জটা ফেসেই করতে চাইছিস না। যে একটা জিনিস পড়ানো হয়েছে, আমি বলে দিচ্ছি যে জিনিসটা একটুখানি তোদের কঠিন লাগবে, তার জন্য আমি ভিডিওটা দিয়েছি, তাহলে 7 দিনে যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাপারটা আয়ত্তে আসছে, দখলে আসছে, তুই একবার ভিডিওটা দেখে ছেড়ে দিবি। আর ওয়ার্ড বাই ওয়ার্ড দেখ, মানে 5 বার 7 বার 10 বার দেখতে দেখতে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখবি যে জিনিসগুলো প্রথমবারে একটু বুঝতে অসুবিধা হলো, সেকেন্ড বার একটু দেখলি, তারপর বইতে একটু ঘাঁটলি, একটু ইন্টারনেট থেকে দেখলি, হ্যাঁ, দেখে আস্তে 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 জিনিসটাকে একটা রপ্ত করে ফেললি। তো সেই নিজে নিজে শেখার সেই মানসিকতাটা তৈরি কর না আগে। কি রে বাবা, মানে তুই কি চেষ্টাটা আমায় করেছিস বল। আমি ঠিক আছে, আমি বোঝাতে পারিনি, আমি ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম। তুই কি চেষ্টা করেছিস সেটা আমাকে বল। তুই কতটুকু চেষ্টা করেছিস সেটা আমায় বল।
মানে এবার পড়ছি প্রত্যেকটা আজকে আগে মানে সত্যি না না, পড়ছি আগের দিন আটকে যাচ্ছে, তুই তো পড়ায় প্রচুর ঘাটতি থেকে গেলে তো আটকে যাবেই। তাহলে আমি কেন তোকে বারবার বলছি যে 16 ঘন্টা করে পড়তে হবে? আমি বলছি তো 16 ঘন্টা করে পড়তে হবে। আমি তো কিছু কিছু কথা বলছি, যে কথাগুলো কি তুই শুনছিস বল? এই ভিডিওটা একবার দেখার চেষ্টা করলি, করে পারলি না ছেড়ে দিলি। আর আশা করে বসে থাকছিস যে লেখাপড়া দিয়ে তোর ভবিষ্যতে অনেক কিছু হবে, এটা আশা করে বসে আছিস। আমার তো কিছুই মাথায় ঢুকছে না আমার। তুই মুখস্থ বলে ফেল পুরোটা। তুই বুঝিস না, ঠিক আছে আমি মেনে নিলাম, তুই 10 পাতা পুরোটা মুখস্থ বলে ফেল। অনেক কিছু তো না বুঝে মুখস্থ করে চালিয়ে দিস, ইংরাজি ফিংরাজি মুখস্থ করে লিখে ফেলিস না, ইতিহাস তো মুখস্থ করে পরীক্ষা লিখে তুই আমাকে মুখস্থটা বল। না দেখে যা পড়িয়েছি পুরোটা মুখস্থ বল, তাহলে জানবো কি তুই চেষ্টাটা করেছিস। সেটা বলতে পারবি? কি রে, পারবি? না। তাহলে কি চেষ্টা করেছিস তুই? তা কি চেষ্টাটা করেছিস তুই? এলো, এই দুজন এলো। বা উজ্জ্বলকে বলতে, উজ্জ্বল গ্রুপ থেকেই লিভ করে চলে গেল। ঝাড় খাওয়ার পরে সে গ্রুপ থেকেই লিভ করে গেল। আবার একটা মানে একটা বেকার ব্যাচ তৈরি হতে চলেছে। হ্যাঁ, যারা জীবনে কিছুই শিখতে চায় না, কিছুই করতে চায় না। একদিন আমি দেখার চেষ্টা করছি যে ছেলেগুলো ঠিক আছে বাবা, এটা ওয়েস্ট বেঙ্গল যেই সিলেবাসে আছে সমারফিল্ড থিওরি, হ্যাঁ, ছায়া প্রকাশনের বইয়ে আছে সমারফিল্ড থিওরি, তাহলে আমি দেখি যে ছেলেরা চেষ্টাটা কতটা করছে, তার চেষ্টা কতটা আছে। দেখো তার কোনো পাত্তা নেই। উজ্জ্বল তো জয়েন করেছিল তো গ্রুপে, মানে এতে ক্লাসে জয়েন করেছিল তো সত্যি কি? হ্যাঁ করেছিল তো মনে হচ্ছে। হ্যাঁ, সে তো তাকে তো বলতে, সে তো দেখছি এ থেকেই লিভ করে গেল, মানে গ্রুপ থেকে লিভ করে গেল। আচ্ছা, গ্রুপে লিখলাম রিজু উজ্জ্বল কোথায় গেলি, তাই দেখছি সে গ্রুপ থেকে লিভ করে চলে গেল। পড়বি নাকি? হ্যাঁ, তুই পড়বি না? এটা আমি বুঝতে পারলাম না কি। তাহলে ক্লাস করবে না নাকি? জানি না, তাই হবে হয়তো। মানে ওই জন্যই তো কারো কিছু হচ্ছে না, মানে প্রবলেমটা হচ্ছে যে একটা, মানে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কোন একটা মানে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে তোকে সার্ভাইভ করতে গেলে যতখানি লেভেল দরকার সেই লেভেলটা তোকে পৌঁছাতেই হবে। সেই লেভেল থেকে যত নিচে থাকবি তোকে তত বেশি পরিশ্রম করতে হবে, তত ঝাড় খেতে হবে। এবারে যদি এই ঝাড় খেলেই যদি তুই মনে করিস ছেড়ে দিবি, তা সে তো জীবনেই কিছু হবে না তোর। আমি তো হাজার বারই একই কথা বারবার বলার চেষ্টা করছি।
দাঁড়া এক সেকেন্ড। इस व्यक्ति को कॉल किया है, वो अभी दूसरे कॉल पर व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can wait or call again later. হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ তো শুনতে পাচ্ছি। হুম 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 ধন্যবাদ। ওদেরকে ফোন করার চেষ্টা করছিলাম, ফোন তো বিজি বলছে। শোন, আগের দিনের যে পড়াটা আছে, আগের দিন পড়াটা ভিডিওটা 10 বার দেখবি, বুঝতে না পারলে মুখস্থ করে দিবি, ঠিক আছে? মুখস্থ করার পরে তারপরে পরের দিন আবার আমায় বলবি যে তোর কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে স্পেসিফিক্যালি। তুই আগে তোর ম্যাক্সিমাম চেষ্টাটুকু কর, তারপরে যা ডাউটস থাকবে সে ডাউটস নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? এবার আজকে যে জিনিসটা আমরা পড়াবো বলেছিলাম তার তো মানে একটা বড় পোর্শন সময় তো আমার চলেই গেল। হ্যাঁ, আর যতটুকু সময় আছে তাতে অন্তত একটুখানি পড়াই অন্তত। আগে দেখো তাহলে নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে de Broglie's wave particle duality। de Broglie's wave particle duality, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, একটা জিনিস দেখো যে আমরা যখন আলোটা কি তার নেচারটা যখন বোঝার চেষ্টা করছি তখন আমরা দেখেছিলে যে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই যে ঘটনাগুলো, সেখানে আলো কিন্তু তোমার ওয়েভের মতো বিহেভ করে বা তরঙ্গের মতো বিহেভ করে। আবার কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করে, যেমন ধরো ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই যে ঘটনাগুলোতে লাইট কিন্তু পার্টিকেলের মতো বিহেভ করে। তাহলে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করছে, কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে লাইট অ্যাকচুয়ালি কি না, লাইট বলা হলো তার একটা ডুয়েল ক্যারেক্টার আছে বা দ্বৈত সত্তা আছে। এবারে 1924 সাল নাগাদ বিজ্ঞানী ডি ব্রগলি তিনি যেটা বললেন যে ধরো লাইট যেটাকে এতদিন ধরে মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে তাহলে যেটা পার্টিকেল তার ওয়েভ ক্যারেক্টার থাকবে না কেন? তিনি যেটা বললেন যে সমস্ত মুভিং পার্টিকেল যেমন ইলেকট্রন, অ্যাটম, যে কোনো মলিকুল বা ইভেন কোনো একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, প্রত্যেকের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে, যে ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভ লেন্থ সেই ল্যামডাটা হচ্ছে h/p বা h/mv। তাহলে ডি ব্রগলির হাইপোথিসিসটা কি? ডি ব্রগলির হাইপোথিসিস প্রথমে এইখান থেকে শুরু করি যে মানে এইখান থেকে শুরু করি ইন সাম এক্সপেরিমেন্টস light behave as a wave। যেমন ধরো এক্সাম্পল হিসেবে কি কি আছে, যেমন ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা। এই ধরনের এক্সপেরিমেন্টে লাইট হচ্ছে তোমার ওয়েভের মতো বিহেভ করে। আর ইন সাম আদার এক্সপেরিমেন্টস light behave as a
পার্টিকেল। আচ্ছা, এরকম এক্সাম্পল কি কি আছে? যেমন ফটো ইলেকট্রিক এফেক্টে লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করে। কম্পটন এফেক্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করে। সেখান থেকে আমি বলতে পারি কনক্লুশন কি বলতে পারি? কনক্লুশন বলতে পারি যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। ডুয়েল ক্যারেক্টার কি কি না, ওয়েভ অ্যান্ড পার্টিকেল। তাহলে আলোর হচ্ছে তোমার দুটো সত্তা আছে, একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে পার্টিকেল। এবং এক্ষেত্রে দুটো ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, যে মানে যখন আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বললেন, সেখানে তিনি যেটা বললেন যে আলো একটা কালেকশন অফ ফোটনস, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি ইটা, সেটা এইচ নিউ এর সঙ্গে সমান। এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে, এবং যেটা ইম্পর্টেন্ট, যে এই যে প্রত্যেকটা ফোটন যেটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা আচ্ছা একটা জিনিস করি, তাহলে প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম আছে পিটা হচ্ছে এইচ ওভার ল্যামডা। তাহলে এই দুটো ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, যে লাইট একটা ডুয়েল ক্যারেক্টার আছে, ওয়েভ এবং পার্টিকেল। তাহলে লাইটকে যখন তুমি এদের কালেকশন অফ ফোটনস হিসেবে ভাবছো, যে প্রত্যেকটা ফোটনের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড এনার্জি আছে যেটা এইচ নিউ, এবং প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তাহলে এই যে পুরো কথাটা বলা হলো সবটাই হচ্ছে লাইটের সঙ্গে রিলেটেড আর কি। এবারে ইন 1924 বিজ্ঞানী ডি ব্রগলি suggested that for every moving particle there is an associated wave called the matter wave. So for every moving particle there is an associated wave called the matter wave. The wavelength associated to this matter wave lambda equal to h over p বা h over m। এইটাকে বলা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। তাহলে ডি ব্রগলি যেটা বললেন সেটা হচ্ছে যে সমস্ত মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, যে ওয়েভটাকে বলছে ম্যাটার ওয়েভ, কারণ ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বলে ম্যাটার ওয়েভ, এবং ওয়েভলেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ, দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দিস ম্যাটার ওয়েভ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি বা এইচ ওভার এমবি। এটাকে বলা হয় ডি ব্রগলির হাইপোথিসিস। ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে এই যে ডি ব্রগলির হাইপোথিসিসটা বলা হলো, এটা ঠিক কোথা থেকে আসছে? আচ্ছা, কোথা থেকে আসছে দেখো, ধরো তুমি যদি এরকম করে একটা ভাবো যে ইলেকট্রনটা, তাহলে ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার। ধরো মানে ইলেকট্রন তো একটা পার্টিকেল হিসেবে জানতো লোকে, ইলেকট্রনের ধরো একটা ওয়েভ ক্যারেক্টার, ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার। আচ্ছা, এর আগে পর্যন্ত লোকে ইলেকট্রনকে একটা পার্টিকেল হিসেবে জানতো, সেই মতো করে বোর থিওরি হয়েছে। আমরা বোর থিওরি যেটা আলোচনা করলাম সেখানে ইলেকট্রনটাকে একটা পার্টিকেল হিসেবে ধরা হয়েছে, কিন্তু ডি ব্রগলি যেটা বলছেন প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে, ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার। এইটা এবারে হোয়াট শুড বি ইটস ওয়েভলেন্থ। তাহলে এর ওয়েভলেন্থটা কি হবে? আচ্ছা, তার জন্য যেটা বলা হলো যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, যে তার ওয়েভলেন্থ এমন ধরতে হবে যাতে করে বোরের যে কোয়ান্টাইজেশন রুলটা সেটা
satisfied হয়, this wavelength will be such that মানে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ will be such that it obeys Bohr's quantization rule. একটা বোর কোয়ান্টিফিকেশন রুলটা ওবে করবে। আচ্ছা, বোর কোয়ান্টিফিকেশন রুলটা মানেটা কি? মানে ধরো বোর থিওরি অনুযায়ী কি হচ্ছে না, যেটা কনভেনশনাল বোর থিওরি, তাতে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা এই বোরের যে অরবিটগুলো স্টেবল হতে গেলে যখন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে তখন সে এনার্জি নেওয়া চলবে না, ছাড়াও চলবে না, অর্থাৎ অরবিটগুলো স্টেশনারি অরবিট হবে। তাহলে প্রথমে একটা বলা হলো যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট মানে আমি জানি যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তখন সে এনার্জি অ্যাবজর্ব করছে না, এনার্জি ছাড়ছে না। টু হ্যাভ এ স্টেশনারি অরবিট there must fit integral number of waves within the circumference of the orbit. To have a stationary orbit, there must fit integral number of waves within the circumference of the orbit. মানেটা কি? মানেটা হচ্ছে এই যে দেখো যদি রেডিয়াসটা r হয় তাহলে সারকামফারেন্স কত 2πr, 2πr তে n ইনটু ল্যামডা হবে উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তাহলে এইটা হচ্ছে একটা স্টেশনারি অরবিট পাওয়ার কন্ডিশন, সেটা হচ্ছে যে এই পুরো সাইক্লিক ইন্টিগ্রালটা সেটা হচ্ছে n ইনটু ল্যামডা হবে। টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইথিন দ্য সারকামফারেন্স অফ দ্য অরবিট। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, ঠিক আছে? আর এর মানেটা কি? ধরো যদি ছবিতে তুমি দেখাও, ধরো আমি তোমাকে ছবিটা দেখাই 1 2 3 4 5, ধরো মানে বলছে কি যে এরকম হতে হবে। ধরো এখন এই ইলেকট্রনটা পার্টিকেল না হচ্ছে, ইলেকট্রনটা যদি ওয়েভ বলো, এই একটা ওয়েভ, এই দুটো ওয়েভ, এই তিনটে ওয়েভ, এই চারটে ওয়েভ, এই পাঁচটা ওয়েভ, এই ধরো ছটা ওয়েভ, মানে এখানে এইটা হচ্ছে অ্যালাউড। কারণটা কি না, এই যে সারকামফারেন্সের মধ্যে একদম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এরকম করে ছবিটা আঁকতে, ধরো ধরো এই ধরো একটা ওয়েভ, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, চারটে ওয়েভ, এই ধরো এখানে দেখো ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করে, এটা হচ্ছে নট অ্যালাউড। তার মানে প্রথম যেটা বলা হলো যে যদি আমি স্টেশনারি অরবিট পেতে চাই তাহলে তোমার ইলেকট্রনটাকে আর পার্টিকেল না ভাবে ইলেকট্রনকে যদি ওয়েভ ভাবো, তাহলে অ্যাজ ইফ যেন একটা ঢেউ যাচ্ছে, ঢেউয়ের ওয়েভলেন্থ গুলো বা কম্পাঙ্কগুলো, এই ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে এমন হতে হবে যাতে করে এই সারকামফারেন্স বা পরিধিটা n ইন্টু ল্যামডার সঙ্গে সমান হতে হবে। এটা 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কি না, এটা হচ্ছে বোরের যে কোয়ান্টাইজেশন রুল সেটা ওবে করতে হবে। ইট হ্যাজ টু ওবে Bohr's কোয়ান্টাইজেশন রুল। আচ্ছা, বোর কোয়ান্টাইজেশন রুলটা কি না, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr সেটা হচ্ছে n ইন্টু h ওভার 2π। এটা হচ্ছে বোর কোয়ান্টাইজেশন রুল উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। এটা হচ্ছে, এটা দেখো বোর থিওরিতে অনেক আগে, বোর থিওরি 1913 সালে, আর তোমার ডিবগলির যে হাইপোথিসিস সেটা 1924 সালে। তাহলে যখন ডিবগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা হচ্ছে তখন বোর থিওরি কিন্তু অলরেডি জানা আছে। তাহলে বোর থিওরিতে স্টেশনারি অরবিট পাওয়া যায়, তার জন্য 2πrটা n ইন্টু ল্যামডা হবে, আর বোর থিওরিতে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h ওভার 2π ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? From equations
1 and 2 দেখো, খেয়াল করে দেখো, তুমি যদি এইভাবে লেখো যে কোনো একটা জায়গা থেকে, ধরো মানে আমি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তোমার এই যে 1 নম্বর ইকুয়েশন ল্যামডাটা হয়ে যাচ্ছে কত, n ওভার 2 পাই r, তো 1 নম্বর ইকুয়েশনের ল্যামডাটা হয়ে যাচ্ছে, সরি 2 পাই r বাই n, সরি কি লিখলাম, 2 পাই r বাই n ল্যামডাটা এখান থেকে 2 পাই r বাই n, 2 পাই r হলো nটা এখানে বসিয়ে দাও, mvr ইন্টু 2 পাই, উপরে হয়ে গেল একটা h, মানে এখান থেকে nটা আমি 2 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিচ্ছি, nটা কত, mvr ইন্টু 2 পাই ডিভাইডেড বাই h। তাহলে দেখো এখানে কি কি কেটে গেল, 2 পাই কেটে চলে গেল, একটা আর কেটে চলে গেল, তাহলে h বাই mv হলো, সেটা হচ্ছে ল্যামডাটা, বা অর তুমি বলতে পারছো ল্যামডাটা হচ্ছে h ওভার p, কারণ m ইন্টু p সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, h ইন্টু p হলো। এইটা হচ্ছে ডি ব্রগলিজ হাইপোথিসিস, দ্য ডি ব্রগলিজ ইকুয়েশন। আর ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে যখন ডি ব্রগলি বললেন যে তোমার ইলেকট্রনটা এখন আর পার্টিকেল না, ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে ম্যাটার ওয়েভ, তাহলে অটোমেটিক্যালি কোশ্চেন যেটা জাগবে সেটা হচ্ছে কি, ঠিক আছে আমি যদি ইলেকট্রনটাকে পার্টিকেল না ভেবে ইলেকট্রনকে আমি ওয়েভ ভাবি, তাহলে সেই ওয়েভের ওয়েভ লেন্থ আমি কত ধরবো। ওয়েভ লেন্থটা এমন হতে হবে যাতে করে তোমার এই ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে স্যাটিসফাইড হয়, সরি আমি বলছি যে ওয়েভ লেন্থটা এমন হতে হবে যাতে করে বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়, এবং বোরের কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাই করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম স্টেশনারি অরবিট পেতে হবে। তার জন্য 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা, আর m ভি ইকুয়াল টু n h ওভার 2 পাই হলো, সেইখান থেকে ল্যামডাটা হলো h ওভার p। ঠিক আছে, তো দেখো এইখান থেকে তুমি এই যে ডি ব্রগলির যে ইকুয়েশনটা, যেটা ল্যামডা ইকুয়াল টু h ওভার p বা h ওভার m ভিটা তুমি অটোমেটিক্যালি পেয়ে গেলে। এটা আচ্ছা, এবারে এই যে ডেরিভেশন থেকে করলাম যে ল্যামডাটা কি করে h ওভার p এলো, এইটা অনেক বইয়ে রংলি কিভাবে করা থাকে দেখো, একটা মানে বইয়ে অনেক ভুল করা থাকে। রংলি কি করা থাকে, ওরা বলে যে ধরো যদি তুমি ফর ফোটন কনসিডার করো, ফর ফোটন ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা, এইটা, আর ফ্রম রিলেটিভিস্টিক ইকুয়েশন ইটা হয় রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, মানে এটা মানে ইকুয়েশনটা ই দিয়েও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক ইকুয়েশন আছে সেটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ফর ফোটন, আর এখানে এম জিরোটা কি, এম জিরোটা রেস্ট মাস, আর ফর ফোটন রেস্ট মাস এম জিরোটা না জিরো হয়, ফোটনের জন্য রেস্ট মাস এম জিরোটা জিরো হয়। এটা দেন কি হবে, দেন ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু পিসি হয়ে গেল। তার মানে ফোটনের জন্য এনার্জিটা এই আইনস্টাইন রিলেটিভিস্টিক ইকুয়েশন থেকে পিসি হয়, আবার ফোটনের জন্য যখন আমার ফটো ইলেকট্রিক এফেক্ট বলা হয়েছিল সেখানে এটা এইচ নিউ অর্থাৎ এইচ সি বাই ল্যামডা হয়। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ দেখো, এই দুটো কিন্তু সমান করে দাও, তাহলে এইচ সি বাই ল্যামডা সেটা হচ্ছে পি ইন্টু সি এর সঙ্গে সমান, সেখান থেকে পি ইকুয়াল টু হয়ে গেল দেখো এইচ ওভার ল্যামডা, বা উল্টো দিকে বলতে পারো ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। দেখো এই যে ডি ব্রগলির যে ইকুয়েশনটা তুমি পেয়েছো ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, ঠিক এরকম ইকুয়েশন তুমি ফোটনের ক্ষেত্রেও পাচ্ছ। তাহলে অনেক সময় এই যে ডি ব্রগলির যে ইকুয়েশনটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পিটা, সেটা এইরকম ভাবে ডিরাইভ করে দেয়, কিন্তু এটা ভুল। কেন ভুল, কারণ এটা ফোটনের জন্য সত্যি, মানে লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আছে সেটা কিন্তু ডি ব্রগলিজ হাইপোথিসিস নয়, পার্টিকেলের যে ওয়েভ ক্যারেক্টার আছে সেইটা হচ্ছে ডি ব্রগলিজ হাইপোথিসিস। মানে কম্পটন এবং আইনস্টাইন মিলে তারা দেখিয়েছিল আলো, যেটাকে লোকে তরঙ্গ বলে জানে, তার পার্টিকেল ক্যারেক্টার আছে বা কণা ধর্ম আছে, এবং কণা ধর্ম যখনই থাকবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম থাকতে হবে, সেই মোমেন্টামটা এইচ ওভার ল্যামডা। সেটা এই যে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টে যে ইকুয়েশন, মানে যে লাইট যে কালেকশন অফ ফোটনস, প্রত্যেকটা এনার্জি ইকুয়াল টু এইচ নিউ বাই এইচ সি বাই ল্যামডা, সেইটা একটা ইকুয়েশন।
আর একটা হচ্ছে আইনস্টাইন রিলেটিভিস্টিক একটা ইকুয়েশন আছে, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে এম জিরোটা হচ্ছে রেস্ট মাস, অর্থাৎ যখন রেস্টে থাকবে তখন যে মাস সেটা রেস্ট মাস। মানে এরকম একটা ইকুয়েশন তোমরা পড়েছো, এটা ছোটবেলা থেকে লোকে জেনে যায়, এম ইকুয়াল টু এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম জিরোটা হচ্ছে রেস্ট মাস। দেখো ফোটনের জন্য যেহেতু ভেলোসিটিটা লাইট স্পিডের সঙ্গে সমান, তাহলে এই ভিটা সি হয়ে গেল, তাহলে নিচটা যখন জিরো হয়ে যাবে তাহলে উপরটা অবশ্যই জিরো হতে হবে। তাহলে ফোটনের রেস্ট মাস হচ্ছে তোমার জিরো হয়। তাহলে ফোটনের রেস্ট মাস জিরো করে এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু পিসি হয়। তাহলে 1 নম্বরে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, 2 নম্বরে ইকুয়াল টু পিসি, এই দুটো ইকুয়েশন থেকে পেয়ে গেলে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তাহলে এই যে রিলেশনটা, এইটা কিন্তু ফোটন বা লাইট তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম। আর আগে যে ইকুয়েশনটা বের করলাম সেটা হচ্ছে একটা পার্টিকেল লেটস ইলেকট্রন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভের ওয়েভলেন্থ। তার দুটো ডেরিভেশন কিন্তু কমপ্লিটলি আলাদা। এবারে অনেক বইয়ে দেখবে জাস্ট এই রকম ভাবে ডেরিভেশনটাকে করে দেওয়া থাকে, এটা কিন্তু রং। মানে এই অ্যাপ্রোচটা বা এই রকম ভাবে করাটা এটা কিন্তু রং, এটা তুমি মাথায় রাখবে। হ্যাঁ, মানে বইয়ে করে দেওয়া থাকতে পারে, কিন্তু বইয়ে সবাই সবকিছু বুঝে করছে তো সেরকম নয়। তোমরা যথেষ্ট ম্যাচিওর হলে না আমি তোমাদের বলবো যে বইয়ে কত ভুল থাকে। যে এনসিআরটি টেনসিআরটির বই বলো, ছায়া প্রকাশনের বই বলো, এইসব বইয়ে যে কত ভুল থাকে সেই ভুলগুলোকে দেখাবো। মানে এনসিআরটির বই তো প্রচুর ভুল আছে আর কি, ছায়া প্রকাশনের বইয়ে কম্পারেটিভলি ভুল বরং অনেক কম আছে। তবুও কিছু কিছু কনসেপ্টুয়াল গন্ডগোল আছে। সেগুলো আমি সেই ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, যেটা ইভেন এইচসি ভার্মা টাইপের বইয়েও তোমার ভুল আছে। হ্যাঁ, সেটাকে অ্যাকচুয়ালি কারেক্ট কিভাবে বলেছিলাম, কিন্তু তোমাদের তো সেই জায়গাটায় পৌঁছাতে হবে। সেই আমি যেটা বারবার আমি বলছি যে তোমাদেরকে আমার একটা আবেগ আছে, যে একটা জিনিস একটা জিনিস কেন চেষ্টা করছো না যে ঠিক আছে ওই একটি মেয়ে যে তোমারই আশপাশের মেয়ে, সে প্রায় কোনো ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে না, হ্যাঁ সেই ইনফ্রাস্ট্রাকচার থেকে সে ইয়ে করে ফেলছে, সে যেই অ্যাডভান্সে মানে 16 র্যাঙ্ক করে ফেলছে, আর তুমি সেইখানে হ্যাঁ সেটা এ করে ফেলছে, আর তুমি সেটা মানে কি বলবো এ করতে পারছো না, সেটা তো খুব ভালো কথা হচ্ছে না, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সেটা তো সেই জায়গাটা তো পৌঁছাতে হবে, এবং সেটা তো সবাই পারছে না। তাহলে নিজেকে তো সেই জায়গাটায় নিয়ে যেতে হবে, নিজের তো সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টাটা না করলে কি করে হবে? বুঝতে পারছো কি বলছি? তা দেখা যায় বইয়ে দেখবে তোমার এইভাবে করে দেওয়া আছে, কিন্তু এটা যে ভুল সেইটা অনেক বেশি পড়াশোনা না করলে, পড়াশোনাটা বোঝার চেষ্টা না করলে কি করে তুমি ঠিক করবে যে হ্যাঁ এই জিনিসটা ভুল অ্যাকচুয়ালি? হ্যাঁ, ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা আচ্ছা, তাহলে কি হলো যে প্রত্যেকটা পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা ওয়েভ আছে, যে ওয়েভটাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ। এবং সেই ম্যাটার ওয়েভের যে ওয়েভ লেন্থ ল্যামডাটা হচ্ছে এইচ ওভার পি হয়। তাহলে এই যে কথাটা লেখা হয়েছে এটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। আর এবার একটা কথা হচ্ছে যে তাহলে এখানে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ওয়েভ আছে বলেছে, তো তাহলে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে যদি অ্যাসোসিয়েট একটা ওয়েভ থাকে, তাহলে সেই ওয়েভ নেচারটা আমি সবসময় দেখতে পাচ্ছি না কেন? বুঝতে পেরেছো? তাহলে আমি প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে তো অ্যাসোসিয়েট না, ডি ব্রগলি কি বলছে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, তাহলে সেই ওয়েভ নেচারটা আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা সেইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি একটা ক্যালকুলেশন করি, ধরো তুমি এই ধরো শোয়েব আখতার ইজ বোলিং টু সচিন। ধরো শোয়েব আখতার ধরো সচিনকে বল করছে, শোয়েব আখতার ইজ বোলিং টু সচিন, ঠিক আছে? তাহলে সেখানে এই যে শোয়েব আখতার যখন সচিনকে বল করলো, সেই বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ আমি দেখার চেষ্টা করছি। ধরো এই মাস অফ এ ক্রিকেট বল কেমন হয়? ক্রিকেট বল এম হচ্ছে 160 গ্রাম, স্পিড অফ দ্য বল। আচ্ছা এই স্পিডটা একটা টিপিক্যালি মানে শোয়েব আখতার যখন বল করে 150 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি সে বল করতে পারে। তাহলে 160 গ্রামটা তুমি এক কাজ করো, 160 × 10⁻³
কেজি করে না, আর 150 কিলোমিটার পার আওয়ারটাকে 150 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড করো। ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে মাস অফ দ্য ক্রিকেট বল, এটা হচ্ছে স্পিড অফ দ্য বল। এটা তাহলে ওয়েভ লেন্থটা কত হবে? ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ক্রিকেট বল, ল্যামডাটা হচ্ছে h/p অর্থাৎ h/mv। তো এইটা প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। মাসটা কত করেছি? 160 ইন্টু 10⁻³ কেজি ইন্টু ভেলোসিটিটা কত? 150 ইন্টু 10⁻³ উপরে হয়ে গেল 3600 মিটার পার সেকেন্ড। এইটা তাই টিপিক্যালি কেমন হচ্ছে একটু করে দেখো তো। আমি সংখ্যাগুলোকে লিখে দিই, 6.626 ইন্টু 36 ডিভাইডেড বাই 16 ইন্টু 15 ইন্টু 10⁻, দেখো 10⁻³ 10⁻³ কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, ইন্টু 10⁻34 মিটার হবে। সব এসআই এ কিন্তু বসিয়েছি। তাহলে এইটা করে দেখো কত বেরোচ্ছে, মানে এইটা অফ দ্য অর্ডার অফ 10⁻34 মিটার এরকম একটা অর্ডারে বেরোচ্ছে। এটা এই ক্যালকুলেশনটা করে বলো তো কত হচ্ছে, ক্যালকুলেশনটা করে কত হচ্ছে বলে দাও তো। 6.626 ইন্টু 36 ডিভাইডেড বাই 16 ইন্টু 15। 0.9939 আছে। কত বলো? 9939 0.9939 ইন্টু 10⁻34 মিটার। তার মানে এটাকে যদি, মানে এটা সবসময় পয়েন্টের আগে একটা পয়েন্ট রাখতে হয়, 9.939 ইন্টু 10⁻35 মিটার এরকম অর্ডারে। আচ্ছা এবারে দেখো এই যে ওয়েভ লেন্থটা, এই লেন্থটা তো খুব ছোট। এই দেখো 10⁻35 মানে এটা ভেরি স্মল, ভেরি স্মল। আচ্ছা কিসের রেসপেক্ট টু হোয়াট? ধরো একটা লেন্থ স্কেল আমি বলছি, একটা সিস্টেম সাইজ বলে একটা কথা বলছি। সিস্টেম সাইজ ধরো তুমি এল বলো, সিস্টেম সাইজ মানে এই ক্রিকেট বলটা যার সঙ্গে ধাক্কা দিতে পারে। ক্রিকেট বলটা কার সাথে ধাক্কা দিতে পারে? তাহলে ক্রিকেট বলটা হচ্ছে তোমার ধাক্কা দিতে পারে, ব্যাটের সঙ্গে ধাক্কা দিতে পারে, প্যাডের সঙ্গে ধাক্কা দিতে পারে, উইকেটের সঙ্গে ধাক্কা দিতে পারে। সিস্টেম সাইজ সেগুলো কত হবে? তোমার ব্যাট বা প্যাড বা যাই বলে, এটা কয়েক সেন্টিমিটার এই অর্ডারে। এটা হচ্ছে টিপিক্যালি অফ দ্য অর্ডার অফ ধরো 0.10 সেন্টিমিটার হলে 0.1 মিটার এই অর্ডারে। এইটা তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে ওয়েভ লেন্থ, এটা মাঝ লেস দ্যান এল। তাহলে এই পার্টিকুলার কেসে ল্যামডাটা হচ্ছে মাঝ এস দ্যান এল, মানে যে বলটা তুমি নিচ্ছ সেই বলটা, ক্রিকেট বলটা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ তুমি ক্যালকুলেট করলে, আর সিস্টেম সাইজটা তুমি ক্যালকুলেট করো। সিস্টেম সাইজ মানে হচ্ছে যে ক্রিকেট বলটা যেখানে ধাক্কা দিচ্ছে, সেটা ব্যাট হতে পারে, হ্যাঁ প্যাড হতে পারে, হেলমেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইটা তা যদি করো তুমি দেখতে পাচ্ছ যে ল্যামডাটা মাঝ লেস দ্যান এল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা। আচ্ছা এবার উল্টো দিকে ধরো একটা ইলেকট্রনের কথা বলা হচ্ছে, অন্যদিকে ধরো একটা ইলেকট্রন মুভিং উইথ 1% অফ দ্য স্পিড অফ লাইট। একটা ইলেকট্রন যেটা মুভ করছে 1% অফ দ্য স্পিড অফ লাইট। তাহলে মাস অফ দ্য ইলেকট্রন কত? মাস অফ দ্য ইলেকট্রন এমিটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা মাস অফ দ্য ইলেকট্রন।
স্পিড অফ দ্য ইলেকট্রন ভিটা কত? স্পিড অফ দ্য ইলেকট্রন হচ্ছে তোমার 1% বলেছি, তার মানে 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। এটা 3 × 10⁶ মিটার পার সেকেন্ড স্পিডটা। তাহলে ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ইলেকট্রন, এটা কি হবে? ল্যামডা ইকুয়াল টু h/p ইকুয়াল টু h/mv। এইচটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.11 × 10⁻31 কেজি ইন্টু 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। এইটা ঠিক আছে। তাহলে 6.626 বাই 9.11 × 3 ইন্টু 10⁻, দেখো কত হচ্ছে, 10⁻⁹ হচ্ছে। আচ্ছা এইটা করে দেখো তো কত বেরোচ্ছে, এত মিটার। এটা কত বেরোচ্ছে বলো? সিক্স 6.626 ডিভাইডেড বাই 9.11 × 3। জিরো পয়েন্ট 0.2424 ইন্টু 10⁻⁹ মিটার, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে 2.424 ইন্টু 10⁻⁻10 মিটার, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2.424 অ্যাংস্ট্রম। আচ্ছা এই পার্টিকুলার ক্ষেত্রে সিস্টেম সাইজ এলটা কত? অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। কেন? মানে ইলেকট্রন কোথায় ধাক্কা দেয়? ইলেকট্রন অ্যাটমের সাথে ধাক্কা দিতে পারে, মলিকুলের সঙ্গে ধাক্কা দিতে পারে। অ্যাটম বা মলিকুলের তাদের সাইজটা কেমন অর্ডারে হয়? অ্যাংস্ট্রম অর্ডারের হয়। সিস্টেম সাইজ হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডার। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এই ল্যামডাটা আইদার গ্রেটার অর অফ দ্য অর্ডার অফ এল, এইটা। তাহলে এবারে খেয়াল করো যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভের ওয়েভলেন্থ, সেটা কিন্তু ইলেকট্রনটা যার সঙ্গে ইন্টারাক্ট করে বা ধাক্কাধাক্কি করে তাদের কম্পারিজন, ঠিক আছে। আর হয় না যখন তুমি শোয়েব আখতার একটা ক্রিকেট একটা বল করছে, হ্যাঁ, সেইটা কিন্তু খেয়াল করে দেখো তোমার ল্যামডাটা মাঝ লেস দ্যান এল। তার মানে তাহলে কোশ্চেনটা আসছে যে যে যদি সমস্ত পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ নেচার থাকে, তাহলে সেই ওয়েভ ক্যারেক্টারটা আমি দেখতে পাচ্ছি না কেন? পাচ্ছি না, তার কারণটা হচ্ছে এই জায়গা থেকে তুমি বুঝতে পারছো যে যদি এমন হয় যে ডি ব্রগলি ওয়েভ বেলথ সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার ইজ আনইম্পর্টেন্ট। এক্ষেত্রে হচ্ছে ওয়েভ ক্যারেক্টার ইজ ইনসিগনিফিক্যান্ট। তখন ওয়েভ ক্যারেক্টার কিন্তু ইনসিগনিফিক্যান্ট। আর যখন ল্যামডাটা গ্রেটার অফ দ্য অর্ডার অফ এল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার ইজ সিগনিফিক্যান্ট। তার মানে প্রিন্সিপালটা কিন্তু সবার জন্য সত্যি, যে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে এবং তার সঙ্গে একটা ওয়েভ লেন্থ আছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে এই যে ওয়েভটা, সেই ওয়েভটা তুমি সবসময় দেখতে পাবে না। কখন দেখতে পাবে না? মাইক্রোস্কোপিক পার্টিকেল, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, কোনো একটা অ্যাটম, মলিকুল, তাদের জন্য কেন দেখতে পাবে? কারণ ডি ব্রগলি ওয়েভলেন্থ সিস্টেম সাইজের সমান বা গ্রেটার দ্যান। কিন্তু যখন তোমার ধরো একটা ক্রিকেট বল ছোঁড়া হচ্ছে, একটা ফুটবল ছোঁড়া হচ্ছে, একটা ঢিল ছোঁড়া হচ্ছে, সেখানে মুভিং পার্টিকেল, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থটা সেটা কিন্তু এত ছোট হয়ে যায় যে সে যার সাথে ইন্টারাক্ট করে তার সাইজের রেসপেক্টে, সেক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটাকে কোনো মাথা ঘামানোর কিছু দরকারই নেই, ঠিক আছে। তাহলে এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট যে ওয়েভ নেচার আছে বটে, কিন্তু ওয়েভ নেচারটা সব জায়গায় তোমার ম্যানিফেস্টেড হচ্ছে না। আচ্ছা এবারে এই যে ওয়েভটা, এই ওয়েভটা হচ্ছে তোমার বলা হয় ওয়েভ প্যাকেট, মানে ম্যাটার ওয়েভ is actually a
ওয়েব প্যাকেট কেমন? ধরো তুমি এইরকম করে ব্যাপারটাকে ভাবো, যখন অনেকগুলো ওয়েভ তার মানে অনেকগুলো ঢেউ তার যখন সুপারপজিশন হবে, অনেকগুলো ঢেউ যদি সুপারপজিশন হয়, তাহলে এগুলো হচ্ছে সুপারপজিশন অফ ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ, মানে সুপারপজিশন অফ ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ ওয়েভস উইথ ডিফারেন্ট মোমেন্টাম। এইটা হচ্ছে গিভস ওয়েভ প্যাকেট। তাহলে ম্যাটার ওয়েভ কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেট, ম্যাটার ওয়েভ কিন্তু একটা সিম্পল ওয়েভ নয়, এটা ওয়েভ প্যাকেটের মতো। আচ্ছা, এই ওয়েভ প্যাকেটের দুটো ভেলোসিটি থাকে, একটাকে বলে ফেজ ভেলোসিটি, সেটাকে ভি ফেজ এইভাবে লেখা হয়, যেটা হচ্ছে এনার্জিকে তোমার এনার্জিকে মোমেন্টাম দিয়ে ভাগ করতে হয় ই বাই পি বা ওমেগা বাই কে। কারণটা হচ্ছে হয় এনার্জিটা হচ্ছে এইচ ক্রস ওমেগা হয় আর মোমেন্টামটা হচ্ছে এইচ ক্রস ইন্টু কে হয়। তাহলে এটা হচ্ছে ফেজ ভেলোসিটি। আরেকটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি ভিজি, সেটা হচ্ছে ডিই বাই ডিপি হয় বা ডি ওমেগা বাই ডি কে হয়। এটা এবারে পার্টিকেল ভেলোসিটি অ্যাকচুয়ালি মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ভেলোসিটি থাকবে, তো পার্টিকেল ভেলোসিটি যেটা ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রুপ ভেলোসিটি, নট দ্য ফেজ ভেলোসিটি। হ্যাঁ, মানে পার্টিকেল ভেলোসিটি ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রুপ ভেলোসিটি, হ্যাঁ, নট দ্য ফেজ ভেলোসিটি। মানে একটা ওয়েভ প্যাকেট যখন কনসিডার করবে, ওয়েভ প্যাকেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড দুটো ভেলোসিটি থাকে, একটা এনার্জিকে মোমেন্টাম দিয়ে ভাগ করলে একটা ভেলোসিটি আছে, তাকে বলে ফেজ ভেলোসিটি। আর একটা হচ্ছে এনার্জিকে মোমেন্টামের রেসপেক্টে ডেরিভেটিভ করলে একটা ভেলোসিটি, তারপরে গ্রুপ ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি ইজ অ্যাকচুয়ালি একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, নট দ্য ফেজ ভেলোসিটি। ধরো আমি একটা ফ্রি পার্টিকেল ভাবছি, তারপরে ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন এনার্জিটা কত হয়, পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা পি স্কয়ার বাই টোয়াইস এম হয়, মানে হাফ এম ভি স্কয়ার বা পি স্কয়ার বাই টোয়াইস এম হয়। তাহলে এইখান থেকে যদি তুমি ফেজ ভেলোসিটিটাকে লেখো, তাহলে ই বাই পি এটা কত হচ্ছে, পি বাই টোয়াইস এম হচ্ছে, তাহলে হাফ ইন্টু দেখো পার্টিকেল ভেলোসিটি হলো, কারণ পার্টিকেল ভেলোসিটিটা মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলে পার্টিকেল ভেলোসিটি হয়, তার মানে ফেজ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটি সমান হলো না। কিন্তু তুমি যদি গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করো, সেটা কি হবে, ডেল ই বাই ডেল পি। তাহলে ইকে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা পি বাই এম হয়, তোমরা ডেরিভেটিভ শিখে যাবে ফিজিক্সে, পি বাই এম দেখো সেটা পার্টিকেল ভেলোসিটির সাথে তোমার সমান হয়ে গেল। তাহলে এইটা একটা অ্যাডিশনালি এমসিকিউ অ্যাডভান্স লেভেলে এমসিকিউতে পড়ে, যে এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা বলা হলো, সেই ওয়েভটা কেমন ওয়েভ। কথা হচ্ছে যে ওয়েভটা বেসিক্যালি একটা ওয়েভ প্যাকেট, ঠিক আছে, যে ওয়েভ প্যাকেটের দু রকমের ভেলোসিটি হয়, একটাকে বলে ফেজ ভেলোসিটি, একটা গ্রুপ ভেলোসিটি। তাহলে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভেলোসিটিটা ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রুপ ভেলোসিটি, নট দ্য ফেজ ভেলোসিটি। এটা একটা অ্যাডিশনাল জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দেখো এই যে পার্টিকেলের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে, তার একটা হাইপোথিসিস দেওয়া হলো, তার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে 1927 সালে স্যার জিপি থমসন একজন, আর দুজন আছে যারা হচ্ছে ডেভিসন অ্যান্ড জার্মান, এরা তিনজনে মানে এইটা একটা গ্রুপ আর এইটা হচ্ছে আর একটা গ্রুপ, যেখানে ডেভিসন এবং জার্মান দুজন ছিলেন এবং তার কোয়ার্কার্সরা, তারা ক্যারিড আউট
ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট। একটা ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট হয়, একটা ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টটাকে করলেন, ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট। দেখো এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট আগে থাকতো না। এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্টে এক্স রেটা ওয়েভের মতো কাজ করে, কারণ ডিফ্রাকশন আমি প্রথমেই বলেছিলাম যে লাইটের ওয়েভ ক্যারেক্টার, মানে ডিফ্রাকশন এক্সপেরিমেন্টে লাইটের ওয়েভ ক্যারেক্টারটা দেখায়। তাহলে এক্স রে ডিফ্রাকশনে বেসিক্যালি এক্স এর ওয়েভ ক্যারেক্টারটাই বেসিক্যালি ম্যানিফেস্টেড হয়, ঠিক আছে। এবং এখানে তারা এক্স রে ব্যবহার না করে ইলেকট্রন বিম নিয়ে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন এটা, এবং অবজার্ভ diffraction pattern very similar to X-ray diffraction pattern। মানে X-ray diffraction করলে যেমন প্যাটার্ন দেখতে পাওয়া যায়, ইলেকট্রন দিয়েও ঠিক একই রকমের প্যাটার্ন দেখতে পাওয়া গেল, ঠিক আছে। সেখান থেকে কি কনক্লুশনে পৌঁছানো গেল? দেখো এবারে যেটা কথা হচ্ছে যে এক্স রে ডিফ্রাকশন এক্স রে ওয়েভের মতো কাজ করে, তার মানে নিশ্চয়ই ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার, ইলেকট্রনের নিশ্চয়ই ওয়েভ ক্যারেক্টার আছে এটা। আর ওয়েভলেন্থটা ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। কারণ কি না, এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের হয়। আমি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন পড়েছিলাম সেটা একটু ভালো করে দেখবে যে এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের। এবারে এখানে ইলেকট্রন প্রথম কথা এক্স এর মতো, এক্স এর ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট যেমন দেখতে হয় ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট সেরকমই হলো। সেখান থেকে বোঝা গেল যে ইলেকট্রনের সঙ্গে নিশ্চয়ই অ্যাসোসিয়েটেড কোন একটা ওয়েভ ক্যারেক্টার আছে, এবং এক্স এর ওয়েভলেন্থ যদি অ্যাংস্ট্রম অর্ডার, তাহলে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ তো তোমার অ্যাংস্ট্রম অর্ডার এইটা। সেইখান থেকে কি হলো না, হেন্স তোমার ডি ব্রগলির হাইপোথিসিস যেটা ইজ প্রুভড, ডি ব্রগলির হাইপোথিসিস ইজ এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। এবং এই কারণে 1937 সালে, মানে 1927 সালেই হচ্ছে ডি ব্রগলি গট নোবেল প্রাইজ। গট নোবেল প্রাইজ 1937 সালে। এই মানে স্যার জিপি থমসন, ডেভিসন এবং জার্মান এরা তিনজনে নোবেল প্রাইজ পেল এই ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টের জন্য। এটা হচ্ছে স্যার জিপি থমসন, ডেভিসন অ্যান্ড জার্মান গট নোবেল প্রাইজ। হ্যাঁ, এরা তিনজনে কিন্তু নোবেল প্রাইজ পেল। স্যার জিপি থমসন, ডেভিসন এবং জার্মান গট নোবেল প্রাইজ, ঠিক আছে। এটা আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখো যে স্যার জিপি থমসনের বাবা স্যার জে জে থমসন, তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন এবং দেখেছেন ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। সেখানে স্যার জে জে থমসন 1906 সালে নোবেল পান, এবং তার ছেলে স্যার জিপি থমসন তিনি দেখান যে ইলেকট্রনের পার্টিকেল ক্যারেক্টার আছে, সেই জন্য তিনি হচ্ছে নোবেল পান। তার মানে একজন বললে ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, স্যার জে জে থমসন, সেখানে তিনি নোবেল পান। আর স্যার জিপি থমসন তিনি দেখালেন যে ইলেকট্রন তার একটা পার্টিকেল ক্যারেক্টার, সেই জন্য তারা নোবেল পান, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে তোমার মোটামুটি যে বেসিক যেটা ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি নিয়ে যে কথাটা বলতে হয়। সরি, একটা পেজ মনে একটা এক্সট্রা মনে হয়ে গেছে, একটা পেজ মনে হয় এক্সট্রা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক পেজ রয়ে গেছে, সরি। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো তোমার এই ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি নিয়ে যে বেসিক যে কথাবার্তাগুলো বলা যায় সেই কথাবার্তাগুলো আমরা এখানে বললাম। এবারে এখান থেকে তোমাকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম হয়, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করতে হবে। তাহলে দেখো কনসেপচুয়ালি যে কথাগুলো বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে না। এই পর্যন্তই আজকে। মানে আমি আসলে প্রথমে ঝগড়াঘাটিগুলো না করলে আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আজকে বলে দিতে পারতাম, কিন্তু যাকে পড়াটা করনি বলে আমাকে মানে প্রথমটা একটুখানি সময়টা নষ্ট হয়েছে। তাহলে আমরা যেটা করব মানে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে যেটা করা হবে, নেক্সট ক্লাসে এর নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো সেগুলোকে করবো, তার সঙ্গে
হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এইটা বলবো। এইটা তাহলে এই পর্যন্ত আমি রাখছি। এবার তোমাদের কি ডাউটস আছে একটু বলে না, কার কার কি অসুবিধা আছে একটু বলে না। বলো, যা যা বলে কি তাদের কার কি অসুবিধা আছে বলে না। অল্প অল্প করে পড়ানো হচ্ছে। ওই প্যাকেটে হ্যাঁ বল। ওই প্যাকেজ তো ওইটা অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা দেখ, ব্যাপারটা কিছুই না। ধরো তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবো, মানে মনে রাখার সুবিধে যেটা সেটা হচ্ছে যে ধরো তুমি যখন যদি কোনো একটা স্টেডিয়ামে খেলা দেখতে যাও, একটা মেক্সিকান ওয়েভ তৈরি হয় বলে না, মানে মেক্সিকান ওয়েভ তৈরি হওয়া মানে বেসিক্যালি হচ্ছে ধরো অনেকগুলো স্ট্যান্ড আছে, মানে কোনো একজন লোক ধরো একটা স্ট্যান্ডে বসেছিল, পাশের স্ট্যান্ডের লোকজনগুলো দাঁড়িয়েছিল। এবারে কি হচ্ছে, এ দাঁড়ালো পাশের জন বসলো, আবার এ দাঁড়ালো পাশের জন বসলো, করে একটা ওয়েভের মতো তৈরি হলো। মানে এটা কিরকম বলো তো, দেখবে ধরো একটা যখন প্যারেড হয়, ধরো বাট একটা গ্রুপ ড্যান্স হয়, তখন কি করে, যখন প্যারেড হয় দেখবে 26শে জানুয়ারি বা ইত্যাদি, তুমি দেখতে পাবে যে ইন্ডিভিজুয়াল লোকগুলো তার একটা মুভমেন্ট আছে, আর এই সবাই মিলে যে একটা গ্রুপ তৈরি হচ্ছে তার একটা মুভমেন্ট আছে। তাহলে ইন্ডিভিজুয়াল যে ওয়েভগুলো বা ইন্ডিভিজুয়াল লোকগুলো যে মুভটাকে করছে তার যে ভেলোসিটিটা, সেটাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। আর এই পুরো সমষ্টিটা যে ভেলোসিটিতে মুভ করছে তাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। মানে এই যে ওয়েভটা তৈরি হয়েছে, এই ওয়েভগুলো না অনেকগুলো ওয়েভের কম্বিনেশন। মানে তুমি জাস্ট এইভাবে ভাবো, তুমি সমুদ্রের ধারে গেছো, সমুদ্রের ধারে যদি যাও তাহলে তুমি দেখতে পাবে কি যে একটা ঢেউ আসছে, আর একটা ঢেউ মানে পাড়ে ধাক্কাকে আর একটা ঢেউ ধরে বেরোচ্ছে। এবারে ইন্ডিভিজুয়াল ঢেউগুলো তাদের একটা মুভমেন্ট আছে। এবারে এই দুটো ঢেউ যখন সুপারপোজ করলো, ওভারঅল একটা উঁচু ঢেউ তৈরি হলো, তার আবার একটা আলাদা আলাদা মুভমেন্ট আছে। তাহলে এই যে ওভারঅল ঢেউটা যে ভেলোসিটিতে মুভ করছে সেটাকে বলে গ্রুপ ভেলোসিটি, আর ইন্ডিভিজুয়াল ঢেউগুলো যে ভেলোসিটিতে মুভ করছে সেটাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই আর কি হলো। আর কি বলো? স্যার সেকেন্ড পেজটা কোথায়? সেকেন্ড পেজটা তো মানে আগের দিনের ডাউটস, তাই তো? এটা না, এই ডুয়ালিটির পরের পেজটা। এটা স্যার যে ইন্টিগ্রাল নাম্বার মানে ওটা পূর্ণ ওয়েভটাকে বলতে হ্যাঁ 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 হ্যাঁ, পূর্ণ সংখ্যা। এই যে মানে ল্যামডার সরল গুণিতক আর কি, মানে পূর্ণ সংখ্যা গুণিতক যেটা। পূর্ণ সংখ্যা গুণিতক। ঠিক আছে, বলো আর কি বলো। আর কিছু অসুবিধা আছে?